আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার স্থির তড়িৎ, ঠিক আছে? তো দেখো স্থির তড়িতে আমাদের প্রথমে কিছু বেসিক জিনিস একটু দেখে নিই। দেখো প্রথমটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? প্রথম হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে মাথায় রাখবা -1.6 × 10⁻¹৯ কুলম্ব। -1.6 × 10⁻¹৯ কুলম্ব। তারপর প্রোটনের চার্জ। একটা প্রোটনের চার্জ কত হবে বলতেছে, একটা প্রোটনের চার্জ হবে +1.6 × 10⁻¹৯ কুলম্ব। আচ্ছা, এখন বলতেছে আমাকে 1 মোল ইলেকট্রনের চার্জ। দেখো এগুলো হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ বা একটা প্রোটনের চার্জ। আমরা যদি বলি 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? আমাদের কি করতে হবে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 6.023 ইন্টু 10⁻23 দিয়ে 1.6 × 10⁻¹৯ কুলম্বকে গুণ করতে হবে। গুণ করলে আমরা কত পাবো? 96,500 কুলম্ব। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিলে তুমি কত পাবা? 96,500 কুলম্ব। এই 96,500 কুলম্বকে আরেকটা নামে ডাকা হয়, যেটাকে বলে কি? যেটাকে বলা হচ্ছে 1 ফ্যারাড। 96,500 কুলম্বকে কি বলা হয়? 1 ফ্যারাডও বলা হয়, ঠিক আছে? ইলেকট্রো লিখে রাখি, এমসিকিউ তো অনেক বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর হচ্ছে লেখো আমাদের সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। একটু লিখে রাখো, সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। মানে কি? মানে হচ্ছে দেখো, আমাদের যদি দুইটা প্লাস চার্জ থাকে, একটা প্লাস চার্জ, একটা প্লাস চার্জ, এরা কি করবে? একজন আরেকজনকে বিকর্ষণ করবে। এরা একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ। বিকর্ষণ, ঠিক আছে? এরপর ধরো তুমি কি করলা, সাপোজ হচ্ছে এরপর একটা মাইনাস চার্জ আর একটা মাইনাস চার্জ দিয়ে দিলা। তাহলে দেখো তাও কি সমধর্মী চার্জ না? দুইটাই মাইনাস, দুইটাই নেগেটিভ চার্জ। তাহলে এরা কি করবে? একজন আরেকজনকে কি করবে? বিকর্ষণ করবে। আচ্ছা, এবার হচ্ছে যদি আমাদের কি থাকে, একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, এরকম থাকলে এরা দেখে এরা বিপরীতধর্মী চার্জ না? বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এটা একটু লিখে রাখো ভালো করে। এরা কি করবে? একজন আরেকজনকে আকর্ষণ করবে, ঠিক আছে? ঝামেলা আছে কারো? আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আরো কয়েকটা লাইন একটু লিখো। সেটা হচ্ছে তোমার চার্জ পরিবাহীর বাহিরের পৃষ্ঠে অবস্থান করে। চার্জ পরিবাহীর বাহিরের পৃষ্ঠে অবস্থান করে, ঠিক আছে? এটা কিন্তু মানে এখান থেকে এই লাইনটা মনে হয় 5-6 বার আসছে এমসিকিউতে, ঠিক আছে? চার্জ কোথায় অবস্থান করে? চার্জ হচ্ছে পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। যেমন হচ্ছে আমাদের যদি এটা গোলক হয়, সাপোজ এই যে এটা যদি একটা গোলক হয়, এই গোলকের কোথায় চার্জ থাকবে? এই যে পৃষ্ঠের মধ্যে, পৃষ্ঠের উপরে চার্জ থাকবে, এই যে এই জায়গাগুলোতে, ঠিক আছে? দেখো গোলকের ভিতরে না, আমরা কোথায় রাখতেছি চার্জ? আমরা চার্জ রাখতেছি হচ্ছে গোলকের পৃষ্ঠে। এই যে এরকম করে করে চার্জটা থাকবে পৃষ্ঠের উপরে, ঠিক আছে? আমরা যেরকম পৃথিবীর পৃষ্ঠের উপরে থাকি, চার্জও কোথায় থাকে? চার্জ হচ্ছে পরিবাহীর পৃষ্ঠের উপরে থাকবে, বাইরের পৃষ্ঠে। আচ্ছা, এরপর হচ্ছে আহ আচ্ছা, আর এরপর হচ্ছে দেখো আমাদের চার্জের তলমাত্রিক ঘনত্ব। প্রথম ইকুয়েশন আমাদের কি? চার্জের তলমাত্রিক ঘনত্ব। লিখে রাখো, এটা হচ্ছে কি? তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব মানে কি? তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে। তলমাত্রিক ঘনত্ব মানে কি? তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে আমাদের একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে। তো এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এটাকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি। তো সিগমা ইকুয়াল টু কত হবে? সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। এটা কি বলে? এটাকে বলা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। ইকুয়াল টু কত? সিগমাকে সিগমা দিয়ে প্রকাশ করে এটার
সূত্রগুলো কত হবে? সূত্র হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ, একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ থাকে আর কি, ঠিক আছে। আর যদি আমাদের কি হয়, পরিবাহীটা যদি কি হয়, পরিবাহীটা যদি গোলক হয়, পরিবাহীটা গোলক হয়, পরিবাহীটা যদি গোলক হয় তাহলে মাথায় রাখবা সিগমা ইকুয়াল টু কত হবে? কিউ তো থাকবে উপরে, আর পরিবাহীর ক্ষেত্রফলের সূত্র কত, মানে সরি গোলকের ক্ষেত্রফলের সূত্র কত? গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। আমাদের মানে ম্যাক্সিমাম টাইম গোলক দিয়ে আসে, এই জন্য গোলকটা স্পেশালি লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে। দেখো আমাদের এমনি নরমালি তলমাত্রিক ঘনত্বের সূত্র কি? সিগমা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ। আর যদি আমাদের পরিবাহীটা যদি কি হয়, গোলক হয়, তাহলে এ ইকুয়াল টু কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? 4 পাই আর স্কয়ার। তখন গোলকের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে দেখো একটা কোশ্চেন লিখে, এটা জাহাঙ্গীরনগরে আসছিল। কোশ্চেনটা লিখে একটু, দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। দুইটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এদেরকে যথাক্রমে 1000 কুলম্ব ও 2000 কুলম্ব চার্জে চার্জিত করা হলো। আবার বলতেছি, দেখো দুটি গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, মানে প্রথমটা 2 সেন্টিমিটার, পরেরটা কি 4 সেন্টিমিটার। বলতে হচ্ছে এদেরকে যথাক্রমে 1000 কুলম্ব এবং 2000 কুলম্ব চার্জে চার্জিত করা হলো। এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সিগমা ইকুয়াল টু কত, এটা যেহেতু গোলক বলছে না, গোলক বললে সিগমা ইকুয়াল টু কত হয়? কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তো এখানে তো আমাদের গোলক দুইটা, তো গোলক দুইটা হওয়ার কিছু কারণে প্রথমটাকে আমরা কি দিলাম? সিগমা 1 দিলাম, চার্জকে কিউ 1 দিলাম, আর আর স্কয়ারকে কি দিলাম? আর 1 স্কয়ার দিলাম। আর সেকেন্ডের জন্য সিগমা 2 হবে, সিগমা 2 ইকুয়াল টু কত হবে? কিউ 2 ডিভাইড বাই কত হবে? 4 পাই আর 2 স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে আমরা সিগমা 2 ডিভাইড বাই সিগমা 1 করতে পারি, মানে একটাকে একটা দিয়ে ভাগ দিতে পারি। একটাকে একটা দিয়ে ভাগ দিলে কি পাবা? পাবা হচ্ছে কিউ 2 ডিভাইডেড বাই আর 2 স্কয়ার। 4 পাই আর 4 পাই কিন্তু কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে? কিউ 2 ডিভাইড বাই আর 2 স্কয়ার, আর উপরে থাকবে হচ্ছে আর 1 স্কয়ার ডিভাইড বাই কত? কিউ 1। মানে জাস্ট ভাগ করছি, তুমি ভাগ করলে এটা পাবা, ঠিক আছে, কাটাকাটি করে এটাই পাবা। আচ্ছা, তো দেখো এখানে আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে? আর 1 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার কি মিটার নিয়ে গেলে কত হয়? 0.02 মিটার, ঠিক আছে। আচ্ছা সরি, 0.02 মিটার, মানে জিরো একটা হবে আর কি, ঠিক আছে। 0.02 মিটার। আর আর টু ইকুয়াল টু কত হবে? আর টু ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার মানে কত? 0.04 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কিউ ওয়ান ইকুয়াল টু কত দেওয়া আছে? দেখো প্রথমটা বলছে হচ্ছে 1000 কুলম, কিউ ওয়ান ইকুয়াল টু বলছে 1000 কুলম, আর কিউ টু কত বলছে? 2000 কুলম। তাহলে এবার হচ্ছে তুমি এই চারটা ভ্যালু এখানে তুমি বসাই দাও, ঠিক আছে। এখানে বসাই দাও, বসাই দিলে অ্যান্সার পাবা হচ্ছে 2:1, মানে কি এরপর ক্যালকুলেট করবা আর কি, ঠিক আছে। 2 ডিভাইড বাই 1 পাবা, মানে 2 বাই 1 পাবা, তাহলে সিগমা 2 ইস টু সিগমা 1 করলে কত হয়? 2:1, ঠিক আছে। ক্যালকুলেশন করে যেটাই পাও, ঠিক আছে, ক্যালকুলেশন করে এখানে যেটা পাও ওইটাই অনুপাত আর কি, ঠিক আছে। রাতে কিছু লিখতে হচ্ছে না। আচ্ছা, এরপর দেখো এটা লিখে ফেলো। এটা হচ্ছে তোমার গিয়ে আসছিল, মানে জাহাঙ্গীরনগরে আসছিল এক বছর। আচ্ছা, এরপর আছে আমাদের কুলম্বের সূত্র। এরপর হচ্ছে কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র বলো হচ্ছে আমাদের যদি কি থাকে, দুইটা বিন্দু চার্জ থাকে, এই যে এটা একটা চার্জ আর এটা একটা চার্জ, এই চার্জগুলো কি হইতে হবে? বিন্দু চার্জ। আমরা এখানে হিসাবের সুবিধার্থের জন্য আমরা একটু বড় করে আঁকবো, কিন্তু নর্মালি এই চার্জগুলো কি হইতে হবে? বিন্দু চার্জ। বিন্দু চার্জ বলতে কি, মানে এগুলো একটু চার্জগুলো কি অতি ক্ষুদ্র, দেখতে একদম কিসের মতো? বিন্দুর মতো হইতে হবে, ঠিক আছে। তো এই বিন্দু চার্জে বলতেছে হচ্ছে আমাদের এই বিন্দু চার্জগুলো কি করবে? একজন আরেকজনের উপর বল দিবে, সেটা হোক আকর্ষণ বল না হয় বিকর্ষণ বল, একটা বল তো দিবেই। যদি দুইটা চার্জ একই ধর্মের হয় তাহলে কি করবে? এরা বিকর্ষণ করবে। যদি এই দুইটা চার্জ বিপরীত ধর্মের হয় তাহলে এরা কি করবে? একজন আরেকজনকে আকর্ষণ করবে। তাহলে দেখো এই যে একটা বল আছে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এই বলের মানটা আমরা কোথা থেকে বের করি? কুলম্বের সূত্র থেকে বের করি।
তো বল ইকুয়াল টু এফ ইকুয়ালস টু কত হবে? এফ ইকুয়ালস টু বলতেছে হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি মানে কি? ডি মানে হচ্ছে এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব, আর Q1 Q2 কি? প্রথম চার্জের মান Q1, দ্বিতীয় চার্জের মান Q2। এগুলোতে গেল। এখন আসো আমাদের এখানে 4 পাই এপসাইলন নট কে, এগুলো মানে কি? 4 পাইতে বসতেছ, আর এপসাইলন নট কে কি বলে? দেখো এপসাইলন কে বলা হচ্ছে তোমার ভেদন যোগ্যতা, তড়িৎ ভেদন যোগ্যতা। তো শূন্য মাধ্যমে আমাদের তড়িৎ ভেদন যোগ্যতা আমরা কি দিয়ে লিখি? এপসাইলন নট দিয়ে লিখি, মানে নিচে একটা কি দিয়ে লিখি? 0 দিয়ে লিখি। তো এই এপসাইলন নটের মান কত? বলতে হচ্ছে 8 পয়েন্ট, এটা এই মানটা কিন্তু আসে পরীক্ষায়, এই মানটা মুখস্থ করবা। 8.854 ইন্টু কত? tan ইনভার্স 11। একক কি হবে এটা? এটা একক হবে হচ্ছে তোমার কুলম্ব স্কোয়ার, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এই মানটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। এটা কি? এটা হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। এপসাইলন নট কি লিখে রাখো, সেটা হচ্ছে কি? তড়িৎ ভেদন যোগ্যতা। এটাকে আমরা বলি তড়িৎ ভেদন যোগ্যতা। আচ্ছা, এরপর তাহলে তুমি দেখো, এটা গেল আমাদের এপসাইলন নট। এরপর কে, এটা কি? কে হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে হচ্ছে কত? কে হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটার মান মাথায় রাখবা আমাদের শূন্য মাধ্যমে, যার মান কত? যার মান হচ্ছে 1। শূন্য মাধ্যমে মানে হচ্ছে আমাদের ভ্যাকুয়াম মিডিয়াম, মানে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম বলে দিলে আমাদের কে এর মান কত হবে? কে এর মান 1 হবে। আর শূন্য মাধ্যম না হলে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে তোমাকে কে এর মানটা পরীক্ষায় বলে দিবে। আর যদি একদম কোনো মাধ্যমই না বলে, তাহলে কি ধরে নিবা? শূন্য মাধ্যম ধরে নিবা, কে এর মান কত হবে? 1 হবে। ঠিক আছে, এগুলো একটু লিখে রাখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, দেখো তাহলে এগুলো যদি লেখা শেষ হয়, আমরা একটা কাজ করতে পারি এখন। এই যে উপরের সূত্রটা থেকে আমরা একটা দুটো ম্যাথ করব। দেখো, এখানে আমরা কি লিখছি? 1/4 পাই এপসাইলন নট কে লিখছি না? এখানে এপসাইলন নটের ভ্যালু বসাই দিলে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে 9 × 10⁹। ঠিক আছে, 9 × 10⁹ ইন্টু কত? ইন্টু হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে জাস্ট মানে ম্যাথ গুলো তাড়াতাড়ি করার জন্য আর কি। ঠিক আছে, এই যে এই জিনিসটার ভ্যালু কত আসে? এই জিনিসটার ভ্যালু আসে হচ্ছে 9 × 10⁹। তাহলে আমি সরাসরি 9 × 10⁹ লিখতে পারবো। ঠিক আছে, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। এই সূত্রটা একটু মাথায় রাখবা, এই সূত্রটাও মাথায় রাখবা, দুইটাই। আচ্ছা, দেখো তাহলে আমরা যদি এবার ম্যাথ দেখি। দেখো, আমাদের প্রথম ম্যাথটা বলতে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, কোশ্চেনটা লিখো, হাইড্রোজেন পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের, প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল, মধ্যকার কুলম্ব বল আর কি। ঠিক আছে, আবার বলতেছি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ও প্রোটন, প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বলের মান, বলের মান বলতেছে F equals to 8.1 ইন্টু tan ইনভার্স 8 নিউটন। এটা হচ্ছে আমাকে কি আমার কুলম্ব বলের মান দিয়ে দিছে হাইড্রোজেনের, হাইড্রোজেন পরমাণুর প্রোটন এবং নিউট্রনের মধ্যে আর কি। ঠিক আছে, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে। তো আমাকে কি বের করতে বলছে? আমাকে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার দূরত্বটা বের করতে বলছে। কি বলছে? প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার দূরত্বটা বের করতে বলছে। তাহলে আমাকে বলো, হাইড্রোজেন পরমাণুতে কি আছে? একটা হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, একটা নিউট্রন আছে। না, হাইড্রোজেন পরমাণুতে কোন নিউট্রন নেই। ঠিক আছে, একটা প্রোটন আছে, একটা কি আছে? একটি প্রোটন আর একটা নিউট্রন আছে না? একটা প্রোটন আর একটা কি ইলেকট্রন আছে। একটা প্রোটন আর একটা কি আছে? ইলেকট্রন আছে। তাই দেখো, এই একটা প্রোটন আর একটা ইলেকট্রন, এগুলো যেগুলো আছে, এদের চার্জ কত হবে? দেখো, প্রোটনের চার্জও লিখে দিয়েছি, ইলেকট্রনের চার্জও লিখে দিয়েছিলাম। দেখো, আমাদের প্রোটনের চার্জকে আমরা ধরো Q1 ধরে নিয়েছি। মানে জিনিসটা আসলে কিরকম দাঁড়াচ্ছে, সিনারিওটা তুমি একটু চিন্তা করো। সেটা হচ্ছে আমাদের ধরো একটা হাইড্রোজেন পরমাণুর, এখানে আছে আমাদের একটা প্রোটন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের প্রোটন, এটাকে আমি পি দিয়ে লিখলাম। আর এটা হচ্ছে ধরো আমাদের একটা ইলেকট্রন। তাহলে এদের মধ্যে এখন কি হবে? একটা
আকর্ষণ বল হবে না। কেন আকর্ষণ বল হবে? কারণ প্রোটন হচ্ছে কি, প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট। যেহেতু বিপরীতধর্মী চার্জ, এটা কি করবে, একজন আরেকজনকে আকর্ষণ করবে। আর একজন যখন আরেকজনকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলে মান ধরলাম আমি কত, এফ। তাহলে বলো আমাদের এফ ইকুয়ালস টু কত হবে? তাইলে এফ ইকুয়ালস টু হবে আমাদের 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ ওয়ান কিউ টু মানে কি, এই দুইটা চার্জ। দেখো প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জটাকে আমি কিউ ওয়ান ধরে নিলাম, ইলেকট্রনের চার্জকে আমি কিউ টু ধরে নিলাম। তাহলে আমাদের কত হবে, কিউ ওয়ান কিউ টু, আর এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমি ডি ধরে নিলাম। তাহলে কত হবে, ডি স্কোয়ার। তাহলে দেখো এখানে তুমি এফ এর মান জানো, এফ এর মান কত, 8.1 ইন্টু 10⁻8 নিউটন। এটা তোমাকে বলে দিছে। ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে তোমার 9 ইন্টু 10⁹ ইন্টু, এখন দেখো কিউ ওয়ান কত হবে, প্রোটন না, কিউ ওয়ান মানে কি, প্রোটন না, প্রোটনের চার্জ কত লিখছিলাম, 1.6 ইন্টু 10⁻19 কুলম। আচ্ছা, এবার বলো ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রনের চার্জ দেখো আমরা পড়ছিলাম কি, -1.6 ইন্টু 10⁻19 কুলম। দেখো এই ম্যাথটা করার সময়, এই ধরনের ম্যাথ করার সময়, কুলম্বের সূত্রে ম্যাথ করার সময় তুমি কোনো প্লাস অথবা মাইনাস চিহ্ন দিবা না। ঠিক আছে, মাইনাস চিহ্ন থাকলে ওই মাইনাস চিহ্নটা দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তুমি কি করবা, তুমি হচ্ছে ওই মডুলাস নিয়ে কাজ করবা, মানে সবসময় প্লাস নিয়ে কাজ করবা। আর প্লাস মাইনাসের হিসাবটা কেন করবা, এই যে আমি এখান থেকে যে করে ফেললাম, প্লাস মাইনাসের হিসাবটা কেন লাগে, মানে বলটা আকর্ষণ বল হচ্ছে নাকি বিকর্ষণ বল হচ্ছে, এই জিনিসটা বের করার জন্য। তো আমরা এটা ক্যামেরা থেকে এটা দিকেই বলতে পারতেছি, এটা হচ্ছে আমাদের এখানে প্লাস আছে আর এখানে কি আছে, মাইনাস আছে, বিপরীতধর্মী চার্জ। তাহলে এদের মধ্যে কি হবে, আকর্ষণ বল হবে। এবং তাইলে এখানে তোমার কি দিতে হবে না, স্যার সেক্ষেত্রে তো কোন কোন মানে ধনাত্মক বল নাকি ঋণাত্মক বল সেটা বের করতে পারবো না। না ধনাত্মক বল ঋণাত্মক বল বলতে কিছু নাই, এখানে আছে হচ্ছে আকর্ষণ বল বা কি, বিকর্ষণ বল। ঠিক আছে, বিকর্ষণ বল, হ্যাঁ হ্যাঁ। তোমার যদি অ্যান্সার যদি মাইনাস আসে তাহলে কি, তাহলে হচ্ছে আকর্ষণ বল। বিকর্ষণ বল। আর যদি না অ্যান্সার মাইনাস আসলে আকর্ষণ বল, অ্যান্সার প্লাস আসলে বিকর্ষণ বল। বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে তোমার এখানে করার দরকার নাই। তুমি কি করবা, তুমি হচ্ছে ভ্যালু গুলো সবসময় প্লাস দিয়ে বসাবা, ভ্যালুগুলো কি দিয়ে বসাবা, প্লাস দিয়ে বসাবা। আকর্ষণ বল হবে নাকি বিকর্ষণ বল হবে, এটা এই যে আমি এখান থেকে যেভাবে বের করছি দেখে বের করবা। এখানে বিকর্ষণ বল হবে, আমি অলরেডি বের করে ফেলছি। তো এটা হচ্ছে তোমার এখানে আর ভ্যালু বসানোর দরকার নেই। বুঝতে পারছো? হুম। তাহলে আমার ইলেকট্রনের চার্জ কত লিখবা, তখন সেম 1.6 ইন্টু 10⁻19 কুলম। হ্যাঁ সাকিব, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। এই আমি সিরাজি বলতেছি। হ্যাঁ সিরাজি বল। কি অবস্থা? পড়াচ্ছস? এটা আমার বোন, বুঝছস? আচ্ছা আচ্ছা, পড়া পড়া। ঠিক আছে। হঠাৎ করে তোর শব্দ শুনলাম, এই জন্য ভাবলাম একটু কথা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে 1.6 ইন্টু 10⁻90 কুলম, 1.6 ইন্টু 10⁻90 কুলম। আর ডি স্কোয়ার, ডি এর মান তুমি জানো না। এরপর কি করবো দেখো, এখানে তুমি সব ভ্যালু জানো, সব ভ্যালু জানো, এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে ডি এর ভ্যালুটা বের করে নিবা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপরে কোয়েশ্চেনটা একটু লিখো। শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল ও মহাকর্ষ বলের অনুপাত কত। শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের, শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল ও মহাকর্ষ বলের অনুপাত কত হবে। তাহলে দেখো আমাকে মাধ্যম কি বলছে, শূন্য মাধ্যম বলছে। আচ্ছা, তো শূন্য মাধ্যম বলা মানে কি, শূন্য মাধ্যম বলা মানে হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইকুয়াল টু কত হবে, 1, আর কিছু না। তো দেখো এখানে আর কি বলে দিচ্ছে, আমাকে বলতেছে হচ্ছে দুইটা ইলেকট্রন। আচ্ছা, তো দুইটা ইলেকট্রনের আমাকে কি, মধ্যকার মহাকর্ষ বল আর কি, মধ্যকার কুলম্ব বল আর মহাকর্ষ বলের অনুপাত বের করতে বলছে। তো দেখো কুলম্ব বলটাকে আমি সাপোজ এফ সি দিয়ে লিখতে পারি। এই এফ সি ইকুয়াল টু কত হবে, আমরা জানি 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আর মহাকর্ষ বল কি হবে, দেখো মহাকর্ষ বলের সূত্র আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ছিলাম, এটাকে আমরা ধরো এফ জি দিয়ে লিখি। তো মহাকর্ষ বলের সূত্র কি হবে, জি ইন্টু m1 m2 ডিভাইড বাই কত হবে, ডি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমরা ইয়াতে পড়ছিলাম, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে দেখছিলাম। তো বলো এখানে দেখো, এখানে আমাদের জি এর মান আমরা জানি, এই যে ক্যাপিটাল জি কত, ক্যাপিটাল জি হচ্ছে মনে আছে 6.6
673 ইন্টু কত tan ইনভার্স 11, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের এবার কি লাগবে, এই যে এই দুইটার আমাদের কি বের করতে হবে, অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো এখানে তুমি আরো কিছু ইনফরমেশন তোমার জানা আছে, আমার কি বলেছে, দুইটা ইলেকট্রন বলে দিছে না, মানে দুইটা চার্জ কি আমাদের ইলেকট্রন, তাহলে আমাদের Q1 কত হবে, Q1 Q2 দুইটাই কি, দুইটা চার্জে কি হবে সেটা কত, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, যেহেতু হচ্ছে কি ইলেকট্রন। আচ্ছা, এরপর দেখো M1 M2 কি, M1 M2 গুলো আসলে ইলেকট্রনের ভর না, আমাদের কি ছিল, যে দুইটা বলের মধ্যে, যে দুইটা বস্তুর মধ্যে আমরা কি বের করবো, মহাকর্ষ বল বের করবো, ওই দুইটা বস্তুর বলই তো আমরা এখানে বসাই, তাহলে M1 M2 কত হবে, M1 ইকুয়ালস টু M2 ইকুয়ালস টু কত হবে, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখন যদি তুমি অনুপাত বের করো, তাহলে FC ডিভাইডেড বাই FG ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে, দেখো আমাদের এখানে এই যে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুলো কি হবে, কাটাকাটি যাবে ভাগ করার পরে, তাহলে আমার ফাইনালি কি থাকে, ফাইনালি থাকে হচ্ছে আমার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 ইন্টু তোমার কত হবে, যেহেতু ভাগ করতেছো তাহলে GM1 M2 নিচে নেমে যাবে না, GM1 M2, তাহলে দেখো এখন তুমি এখানে সব ভ্যালু জানো, এটা হচ্ছে 9 10 টু দি পাওয়ার 9, Q1 Q2 হচ্ছে এই যে এই দুটো গুণ করে দিবা, G এর মানও জানো, M1 M2 এর মানও জানো, সবগুলো করে তুমি কি পাবা, FC এবং FG এর কি পাবা, FC এবং FG এর অনুপাতটা বের করতে পারবা, জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিবে, এরপর আর কোনো কাজ নেই, সবগুলো ভ্যালু জানো, ঠিক আছে। এটা হচ্ছে ঢাবিতে আসছিল ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের বলের কাহিনী, বলের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রাবল্য। প্রাবল্য কি জিনিস, প্রাবল্য হচ্ছে তোমার একক চার্জের উপর তোমার যে পরিমাণ বল প্রযুক্ত হয় ওটাকে আমরা কি বলি, প্রাবল্য বলি। তাহলে ধরো তাহলে আমাদের কিউ পরিমাণ চার্জের উপর প্রযুক্ত বল কত, সাপোজ F, তাহলে আমাদের একক চার্জের উপর প্রযুক্ত বল কত হবে, F বাই কিউ, এটাকে আমরা কি বলতেছি, প্রাবল্য বলতেছি আর কি, ঠিক আছে। তো আমাদের প্রাবল্য থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, E ইকুয়ালস টু কত, E ইকুয়ালস টু পাচ্ছি F ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে। বা হচ্ছে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বলের সূত্রটা অনেক বেশি ইউজ হবে সামনে, এখানে অনেকগুলো ম্যাথ আসে একটা টাইপ থেকে দেখাচ্ছি ওই টাইপটা। তাহলে F ইকুয়ালস টু কত লিখতে পারি, F ইকুয়ালস টু কিউই, এই দুটো এই সূত্রটা একটু মাথায় রাখিও। কিউ কি হচ্ছে আমাদের যে চার্জের উপর বল প্রযুক্ত হচ্ছে ওই চার্জটা, আর ই কি, ই হচ্ছে প্রাবল্য, যে প্রাবল্যটা এখানে কাজ করতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রাবল্যের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা, ই ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কত, ইন্টু আমাদের কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো 1 বাই 4 পাই এপসাইলন নট, এটার ভ্যালু তো জানো অলরেডি, এটা আমি জাস্ট লিখলাম না আর কি, এটা কত, এটা হচ্ছে যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রাবল্যের আরো একটা সূত্র। দেখো প্রাবল্যের সূত্রের সাথে বলের সূত্রের পার্থক্য কি, বলের সূত্রে আমাদের Q1 ইন্টু Q2 ছিল, আর প্রাবল্যের সূত্রে আমাদের কি আছে, জাস্ট একটা চার্জই আছে, কিউ, শুধু একটা চার্জই আছে আমাদের, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে তোমার কি প্রাবল্যের সূত্রগুলো। আচ্ছা, প্রাবল্য থেকে আমাদের মেইনলি হচ্ছে আসলে একটা জিনিস আসলে সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে তোমাদের কোন একটা বস্তু, ঠিক আছে, শূন্যে বেশি থাকতে হলে, কোন একটা চার্জ, ঠিক আছে, কোন একটা চার্জিত বস্তু তোমার কি করতে হলে, শূন্যে বেশি থাকতে হলে তোমার কি করতে হবে, ঠিক আছে। জিনিসটা হচ্ছে কি, আসলে আমাদের শূন্য বেশি থাকতে হলে, এখানে দেখো আমাদের একটা বস্তু নিচে পড়ে যায় কেন, আমাদের একটা বস্তু নিচে পড়ে যায়, তার কারণ হচ্ছে বস্তুটা কি নিচের দিকে একটা ওজন অনুভব করে, তাই না, ডাব্লিউ ইকুয়ালস টু কত, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, নিচের দিকে একটা ওজন অনুভব করে। এখন দেখো এই বস্তুটাকে আমি যদি উপরের দিকে সেম পরিমাণ ফোর্স দিতে পারি, তাহলে কি এটা একজন আরেকজনকে নিউট্রাল করে দিয়ে এই বস্তুটা শূন্যের মধ্যে ভাসতে থাকবে না। তাহলে দেখো উপরের দিকে যে আমরা নিউট্রাল করে দিব কি দিয়ে, প্রাবল্য দিয়ে, ঠিক আছে, প্রাবল্য দিয়ে একটা ফোর্স দিব এটার উপর, প্রাবল্য অ্যাপ্লাই করে ওই ফোর্সটা কি করতে হবে, ওজনটাকে নিষ্ক্রিয় করতে হবে। তাহলে বলো এই ফোর্সটাকে মান কত আমাদের, এই ফোর্সটার মান জানি আমরা কিউই না, যদি এখানে যে প্রাবল্যটা কাজ করবে উপরের দিকে, এই যে উপরের দিকে যে প্রাবল্যটা কাজ করবে, এই প্রাবল্যটার মান যদি হয় ই, ঠিক আছে, আর চার্জের ভ্যালু এই যে যে বস্তুটা আছে এই বস্তুটার চার্জের ভ্যালু যদি হয় কিউ, তাহলে বলো এটার উপর প্রাবল্যের কারণে প্রযুক্ত বল কত, এফ ইকুয়ালস টু কিউই, আর ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, ডাব্লিউ ইকুয়ালস টু কত, এমজি। এখন দেখো এই যে তোমার এফ ইকুয়ালস টু যদি ডাব্লিউ হয়, মানে হচ্ছে বল, মানে তড়িৎ বল ইকুয়াল টু কত, ওজন হইলে, মানে তোমার কি আসছে এই যে কিউই ইকুয়াল টু এমজি হইলে বস্তুটা কি হবে, শূন্যে বেশি থাকতে পারবে, ঠিক
ঠিক আছে, এটা একটু লিখে রাখো। কিউ ইকুয়ালস টু এমজি হলে তখন কি একটা বস্তু শূন্যে বেশি থাকতে পারবে, লিখে রাখো। ঠিক আছে, শূন্যে ভাসতে পারবে। স্যার প্রাবল্যটা ওজনের সমান হলে? হ্যাঁ হ্যাঁ, না প্রাবল্য ওজনের সমান হয়ে না, প্রাবল্যের কারণে প্রযুক্ত বল। প্রাবল্য হতে হচ্ছে তোমার ই, প্রাবল্য কি, ইটাকে আমরা প্রাবল্য বলি। আর প্রাবল্যের জন্য প্রযুক্ত বল কত, প্রাবল্যটাকে আমরা যদি চার্জ দিয়ে গুণ দিই তখন আমরা কি পাবো, বল পাবো। বুঝেছে, ওই বলটা হচ্ছে তোমার কি ওজনের সমানিত হবে। বুঝেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো এবার এই জিনিসটা রাখো। এরপর দেখো এখান থেকে যদি আমরা ম্যাথ দেখি, হ্যাঁ এই ম্যাথটা হচ্ছে তোমার গেতে আসছিল, খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। দেখো, কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। কোশ্চেনটা লিখো, কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে, কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। ঠিক আছে, কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। আচ্ছা, তো দেখো আমাদের কি আছে, আমাদের বলতে হচ্ছে কি কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে ইলেকট্রন তার ওজনের সমান বল সমান হ্যাঁ তার ওজনের সমান বল অনুভব করবে। তাহলে বলো ইলেকট্রনের আমাদের এখানে ওজন কত, ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, একটা ইলেকট্রনের ওজন। And ওজনটাকে আমরা এমজি গুলো কত বের করতে পারি, ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আর জি কত, জি হচ্ছে আমাদের 9.8। ঠিক আছে, এখান থেকে তুমি প্রথমে কি করবা, ওজনটা বের করে নিবা। এরপর বলতেছে হচ্ছে ওজনটাকে কিসের সমান হতে হবে, তড়িৎ প্রাবল্যের সমান হতে হবে। মানে আমার এফ ইকুয়ালস টু কত, এই যে এফ ইকুয়ালস টু কিউই না, তাহলে আমাদের কি বের করতে হচ্ছে দেখো, এই এফ এর মানটা কিসের সমান হতে হবে, ওজনের সমান হতে হবে। তাহলে এই যে ওজন থেকে যে ভ্যালুটা পাইছো ওইটা এখানে বসাই দিবা, এফ এর মধ্যে বসাই দিবা। ইকুয়ালস টু কত, কিউ, কিউ মানে হচ্ছে আমাদের যেহেতু ইলেকট্রন 1.6 ইন্টু কত হবে, 10 ইনভার্স 19 কুলম্ব ইন্টু কত, ইন্টু হচ্ছে তড়িৎ প্রাবল্য ই। তাহলে এখান থেকে তড়িৎ প্রাবল্য ইটা বের করে নিবা। ঠিক আছে, ই এর মানে তাহলে তোমার কি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। আচ্ছা, এখন দেখো এরপরে ম্যাথটা, কোশ্চেনটা লিখো, একটি বিন্দু চার্জ হতে, একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই। একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই হলে 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে। আবার বলতেছি, একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই হলে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত, ই ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই হলে 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে। তাহলে দেখো এখানে আমাদের দূরত্ব দিয়ে মানে ম্যাথ গুলো দিছে, তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে তোমার আহ আমাদের ই ইকুয়ালস টু আমরা একটা সূত্র দেখছি না, সেটা হচ্ছে কত, 9 ইন্টু 10⁹ ইন্টু কত, কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার, এটা দেখছো না। আচ্ছা, তো দেখো আমরা কি করতে পারি, আমরা প্রথমে আমাদের কি 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত ছিল বলছে, ই ছিল। তাহলে আমাদের ই ইকুয়ালস টু কত হবে, এই যে ডি এর মান হচ্ছে ডি, আমরা ডি ওয়ান দিলাম, ডি ওয়ান ইকুয়ালস টু কত, ডি ওয়ান ইকুয়ালস টু 2। ঠিক আছে, এটাকে ডি ওয়ান স্কোয়ার দিলাম। আর সেকেন্ডটা ঠিক আছে, এটাকে আমরা ই প্রাইম দিলাম সাপোজ, এটাও কত হবে, 9 ইন্টু 10⁹ ইন্টু কত, কিউ ডিভাইড বাই ডি টু স্কোয়ার। এই ডি টু কত বলতে হচ্ছে 1 মিটার দূরত্বে আমাকে কত বের করতে বলছে না, তো ডি টু কত হবে 1। তাহলে দেখো এখান থেকে যদি তুমি ই প্রাইম বাই ই বের করো, সবকিছু কাটা যাবে। দেখো এই 9 ইন্টু 10⁹ 9 ইন্টু 10⁹ কাটা যাবে, কিউ আর কিউ কাটা যাবে, কেন, কারণ আমাদের তো এখানে চার্জ পরিবর্তন হয়েছে বলে নাই, তাই না, তাহলে চার্জ তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে ই প্রাইম বাই ই ইকুয়াল টু কত হবে, ই প্রাইম বাই ই ইকুয়াল টু হবে হচ্ছে তোমার
d1 স্কোয়ার ডিভাইড বাই কত d2 স্কোয়ার। তাই দেখো d1 এর মান কত, d1 এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 স্কোয়ার, আর d2 এর মান কত 1, তার মানে 1 স্কোয়ার। তাহলে আমাদের e প্রাইম ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইড বাই 1, তার মানে কত 4। তাহলে e প্রাইম ইকুয়াল টু কত, e প্রাইম ইকুয়াল টু হচ্ছে 4e। তার মানে আমাদের 1 মিটার দূরত্বে তোমার প্রাবল্য কত গুণ বেড়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, 2 মিটার দূরত্বে যদি e হয় তাহলে হচ্ছে 1 মিটার দূরত্বে প্রাবল্য কত 4e। ঠিক আছে, লিখে রাখো, এটাও ডিউ তে আসছিল। আচ্ছা, এরপর আসো আমাদের বিভব। ঠিক আছে, আচ্ছা দেখো বিভব কি, বিভব হচ্ছে বলতেছে অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ আনতে আমার যে পরিমাণ কাজ করতে হবে, মানে মোট কথা এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের একক ধনাত্মক চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নাও আমাদের কিউ পরিমাণ চার্জকে আনতে আমার কাজ করতে হচ্ছে ডাব্লিউ। তাহলে একক ধনাত্মক চার্জকে আনতে মানে 1 কুলম্ব চার্জকে আনতে আমার কি পরিমাণ কাজ করতে হবে, ডাব্লিউ বাই কিউ না। এই ডাব্লিউ বাই কিউটাকে আমরা কি বলতেছি, বিভব বলতেছি। তার মানে দেখো আমাদের বিভব ইকুয়াল টু কি লেখা যায়, ভি ইকুয়াল টু কি লেখা যায়, ভি ইকুয়াল টু লেখা যায় ডাব্লিউ ডিভাইডেড বাই কত কিউ। ঠিক আছে, ভি ইকুয়াল টু কত লেখা যায়, ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই কিউ। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে দেখো বিভবেরও একটা সূত্র আছে, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু কিউ ডিভাইডেড বাই কত ডি। দেখো এই সূত্রের সাথে আমাদের বলের সূত্রের পার্থক্য কি, বলের সূত্রে আমাদের ছিল কি দুইটা চার্জ Q1 ইনটু Q2। ঠিক আছে, এখানে চার্জ কয়টা, এখানে চার্জ হচ্ছে একটা। আর বলের সূত্রের নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে ডি স্কোয়ার। আর আমাদের বিভবের ক্ষেত্রে কত আছে, বিভবের ক্ষেত্রে শুধু ডি, এখানে কোনো স্কোয়ার নাই। দেখো বলেও আমাদের ডি স্কোয়ার ছিল, প্রাবল্যের মধ্যেও আমাদের ডি স্কোয়ার ছিল, কিন্তু বিভবের মধ্যে কি নেই, ডি স্কোয়ার নাই, শুধু ডি আছে। ঠিক আছে, এই দুটো সূত্র একটু লিখে রাখো। আচ্ছা, এবং আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের কি প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক কি বলতে হচ্ছে, ই ইকুয়ালস টু কত, ই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স। ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স। মানে কি, ডিভি মানে হচ্ছে তোমার কি, ডিভি মানে হচ্ছে তোমার গিয়ার পরিবর্তন, বিভবের পরিবর্তন। আর ডিএক্স মানে কি, ডিএক্স মানে কত দূরত্বের মধ্যে তুমি কি বিভব পার্থক্যটা মাপতেছো। এই ডিভি কি, ডিভি হচ্ছে বিভব পার্থক্য, দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আর ডিএক্স হচ্ছে কি, ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা। এটাকে তুমি চাইলে, এখানে আমাদের মাইনাসটা কেন, মাইনাসটা হচ্ছে আসলে প্রাবল্য যত বাড়ে বিভবটা তত কমে। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য এটা, এটা মানে আমাদের মাইনাসটাকে আমরা কি করতে পারি, চাইলে তুমি চাইলে বাদ দিতে পারো, তুমি চাইলে সূত্রটাকে এই যে বা মুখস্থ করতে পারো, ই ইকুয়ালস টু কত, ই ইকুয়ালস টু ভি ডিভাইড বাই ডি। এ চাইলে নিচেটা মুখস্থ করতে পারো, ই ইকুয়ালস টু ভি ডিভাইড বাই ডি। ই হচ্ছে প্রাবল্য, ভি হচ্ছে বিভব পার্থক্য, ডি হচ্ছে কি, ডি হচ্ছে ওই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ম্যাথ করে তখন দেখবা, এই তিনটা সূত্র লিখে রাখো, এই তিনটা সূত্র থেকে আমরা ম্যাথ দেখবো। ঠিক আছে, এই তিনটা সূত্র একটু লিখো। এই দেখো এন আবার 1/4 এপসাইলন নট মানে কত, মানে ওই যে সেম 9 ইনটু কত 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, আমার দেখো প্রথম ম্যাথটা, ঠিক আছে, যে ম্যাথটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে আসে, ওই ম্যাথটা একটু দেখো। সেটা হচ্ছে আমার কাছে কি আছে, আমার কাছে একটা বর্গক্ষেত্র আছে, আমার কাছে কি আছে, একটা বর্গক্ষেত্র আছে। তো দেখো এই বর্গক্ষেত্রে বলতে হচ্ছে যে বর্গক্ষেত্রে কয়টা শীর্ষবিন্দু, কয়টা, চারটা না। তো এই চারটা শীর্ষবিন্দুতে ধরো আমাকে বলতেছে একটাতে আছে +6 কুলম্ব, একটা শীর্ষবিন্দুতে তুমি কত দিলা, +6 কুলম্ব। আরেকটা শীর্ষবিন্দুতে তুমি কত দিলা, -3 কুলম্ব। এবং আরেকটা শীর্ষবিন্দুতে তুমি +18 কুলম্ব দিলা। এই তিনটা চার্জ তোমার কি আছে, দেওয়া আছে। তাহলে তোমাকে এখন বলতেছে হচ্ছে এই যে চতুর্থ কোণা যেটা আছে, এই কোণায় কত চার্জ দিলে, এই কোণাটাতে কত চার্জ দিলে বর্গক্ষেত্রের কেন্দ্রতে বিভব 0 হবে। কেন্দ্র, বর্গক্ষেত্রের কেন্দ্র মানে কি, এই যে এই মাঝখানের পয়েন্টটা, এই যে এই মাঝখানের পয়েন্ট, এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে কেন্দ্র, বর্গক্ষেত্রের কেন্দ্র। তো আমাকে বলতে হচ্ছে চতুর্থ কোণায় চার্জের মান কত হলে এই যে বর্গক্ষেত্রের কেন্দ্রে তোমার কি বিভব 0 হবে, বর্গক্ষেত্রের কেন্দ্রে কি হতে হবে, বিভব 0 হতে হবে। তো দেখো এখানে তুমি একটা শর্টকাট মাথায় রাখবা, এই ম্যাথটা করা যায়। ঠিক আছে, এই ম্যাথটা করা যায় হচ্ছে তোমার এই সূত্র দিয়ে। এই যে তোমার ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইনটু কত কিউ ডিভাইড বাই ডি। এই সূত্র দিয়ে করা যায়, কিন্তু এই সূত্র দিয়ে করার দরকার নেই, এর একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে তোমার
কেন্দ্রের মধ্যে যদি তোমার কি হতে হয়, বিভব 0 হইতে হয়। কেন্দ্রের মধ্যে যদি তোমার বিভব 0 হইতে হয়, তাহলে মাথায় রাখবা এই যে তোমার চারটা কোণায় তোমার যে চার্জগুলো আছে, এই চার্জগুলোর সমষ্টি কত হইতে হবে? 0 হইতে হবে। আবার বলতেছি, আমার বর্গক্ষেত্রের চারটা কোণায় চার্জের যোগফল যদি কি হয়? 0 হয়, তাহলে তোমার কেন্দ্রে কি হবে? বিভব 0 হবে। লিখে রাখো এটা একটু একদম স্পষ্ট করে। এখান থেকে দেখবা, এখান থেকে তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক করবা, তখন দেখবা সেখান থেকে প্রায় 8-10টার উপরে ম্যাথ আসছে বিগত বছরগুলোতে। আবার বলতেছি, দেখো আমাদের একটি বর্গক্ষেত্রের চারটি কোণায় চার্জের যোগফল 0 হইলে কেন্দ্রে বিভব কি হবে? 0 হবে। তাহলে বর্গক্ষেত্রের চারটা কোণায় তোমার এখানে চার্জ কি কি আছে? এখানে আছে +6, এখানে আছে -3, এখানে আছে +18, আর এখানে চার্জ তুমি ধরে নাও কিউ কুলম্ব। তাহলে বলো এই চারটা কোণায় আমার চার্জের যোগফল কত হবে? 6 -3 -1 হবে +18 + কিউ, এই চারটা যোগফল ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে কিউ ইকুয়াল কত পাওয়া যায়? দেখো 18 × 24, 24 3 গেলে 21, তাহলে হচ্ছে -21। ঠিক আছে? এরকম তুমি অনেক ম্যাথ পাবা। জাস্ট হচ্ছে তুমি কি করবা, চারটা কোণায় যোগফল কি হইতে হবে? 0 হইতে হবে, তাহলে কেন্দ্রে কি হবে? কেন্দ্রের বিভব 0 হবে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে একটা কোশ্চেন লিখো। কোন বিন্দুর বিভব 20 ভোল্ট, কোন বিন্দুর বিভব 20 ভোল্ট অসীম দূরত্ব থেকে 5 কুলম্ব চার্জকে, অসীম দূরত্ব থেকে 5 কুলম্ব চার্জকে উক্ত বিন্দুতে আনতে কাজের পরিমাণ কত হবে? আবার বলতেছি, কোন বিন্দুর বিভব 20 ভোল্ট, ঠিক আছে? কোন বিন্দুর বিভব 20 ভোল্ট অসীম দূরত্ব থেকে 5 কুলম্ব চার্জকে উক্ত বিন্দুতে আনতে কাজের পরিমাণ কত? ঠিক আছে? তাহলে দেখো আমাকে কি বলে দিছে, আমাকে বলে দিছে কোন একটা বিন্দুর বিভব দেওয়া আছে, মানে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু হচ্ছে তোমার 20 ভোল্ট। ভি ইকুয়াল টু দেওয়া আছে কত? 20 ভোল্ট। আচ্ছা, এরপর দেওয়া আছে হচ্ছে অসীম দূরত্ব থেকে 5 কুলম্ব চার্জকে আনছে, তার মানে কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু 5 কুলম্ব। তাহলে আমাকে এই 5 কুলম্ব চার্জ আনতে আমার কাজের পরিমাণটা বের করতে বলছে। তো কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা কত জানি, মানে ভি ইকুয়াল টু কত জানতে, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ না? তাহলে আমার ডাব্লিউ ইকুয়াল টু কত হয়? ডাব্লিউ ইকুয়াল টু ভি ইনটু কিউ। তাহলে ভি দেওয়া আছে 20, কিউ দেওয়া আছে 5, তাহলে কত জুল? 100 জুল টোটাল। ঠিক আছে? আচ্ছা, তোমরা আরেকটা এমসিকিউ লিখে রাখো, সেটা হচ্ছে তোমার কি, আমাদের পৃথিবীতে বিভবের মান কত? পৃথিবীতে বিভবের মান 0 ভোল্ট। ঠিক আছে? পৃথিবীর বিভবের মান কত? পৃথিবী একটা গোলক না, এই গোলকে বিভবের মান কত? পৃথিবীর বিভবের মান ইকুয়াল টু কত? 0 ভোল্ট। একটু লিখে রাখো, এমসিকিউ তো আসে। ঠিক আছে? কয়েকবার আসছে এমসিকিউতে। আরেকটা কোশ্চেন লিখো। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 150 ভোল্ট। আবার বলতেছি, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 150 ভোল্ট। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? আচ্ছা, তোমরা একটা জিনিস একটু লিখে রাখো, সেটা হচ্ছে এই যে প্রাবল্য কি রাশি? মাথায় রাখবা, প্রাবল্য হচ্ছে কি? প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। প্রাবল্য কি রাশি? একটা ভেক্টর রাশি। আর বিভব কি? বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। বিভব কি রাশি? বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। এটা একটু লিখে রাখো। প্রাবল্য ভেক্টর রাশি, আর বিভব কি? বিভব হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এখন দেখো, এখন যে ম্যাথটা বলছি সেটা হচ্ছে আমাদের কি, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধান অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য আছে, আমাকে প্রাবল্য বের করতে বলছে। তার মানে দেখো, আমাদের বিভব পার্থক্য দেওয়া আছে, প্রাবল্য বের করতে বলছে। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্কটা না? সম্পর্কটা কি ছিল? সম্পর্কটা ছিল হচ্ছে এরকম, ই ইকুয়ালস টু কত? ই ইকুয়ালস টু হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি, তাই না? এখন দেখো, এই আমার দুইটা বিন্দু ছিল, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য দেওয়া ছিল হচ্ছে 150 ভোল্ট। তাহলে ভি কত? কত? ভি কত 150 ভোল্ট। আর ডি কত? ডি হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্বটা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে তুমি মিটার নিয়ে গেলে কি করবা?
100 দিয়ে ভাগ করবা তাহলে কত পাবা 25 ইনটু 10 ইনভার্স 2 মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে যেটা পাবো এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। স্যার এর আগের অঙ্কটা একটু বলেন। এর আগের অঙ্ক কোনটা? এর আগেরটা মানে কোনটা? কোন বিন্দুর বিভব 20 ভোল্ট হলে কোন বিন্দুর বিভব 20 ভোল্ট অসীম দূরত্ব থেকে 5 কুলম্ব চার্জকে উক্ত বিন্দুতে আনতে কাজের পরিমাণ কত? ঠিক আছে, তো এটা কেমন করছে? এটা হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়ালস টু কত? ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি না? যেহেতু আমাদের কি ছিল ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে কিউ ভি। কিউ মানে হচ্ছে আমাদের 5 কুলম্ব আর ভি মানে হচ্ছে তোমার 20 ভোল্ট। তাহলে কত পাবা? টোটাল 100 জুল। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপর হচ্ছে আমাদের ধারক। এরপর হচ্ছে ধারক। আচ্ছা ধারকের ব্যাপারগুলো কিরকম দেখো। প্রথম হচ্ছে ধারকের মধ্যে আমাদের কি ধারক হচ্ছে, ধারক মানে কি? ধারক মানে হচ্ছে আমাদের কোন একটা পরিবাহী কি পরিমাণ চার্জ কি রাখতে পারে, ধরে রাখতে পারে, ওর ধারণ ক্ষমতাটা। ঠিক আছে, ওর ধারণ ক্ষমতাটা বোঝানোর জন্য আমাদের কি ইউজ করি? ধারকত্ব ইউজ করে। এই ধারকত্বটাকে আমরা কি ধরি? সি দিয়ে রিপ্রেজেন্ট করি। ধারকত্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? সি দিয়ে। তো সি ইকুয়ালস টু বলতেছে, সি ইকুয়ালস টু একটা সূত্র আছে, সি ইকুয়ালস টু কত? কিউ ডিভাইডেড বাই ভি। ইকুয়ালস টু কত? কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের এখানে আসলে কি লাগবে? মেইনলি হচ্ছে আমাদের সমবায়ীগুলো লাগবে। মানে আমাদের ধারক গুলোকে শ্রেণীতে রাখলে কি হবে, সমান্তরালে রাখলে কি হবে। ঠিক আছে, ধারক গুলোকে আমরা কিভাবে আঁকি? এই যে এভাবে করে আঁকি। ধরো আমার কাছে কিছু ধারক এভাবে দেওয়া আছে। এই ধরো নাও, এটা হচ্ছে আমাদের ধরো একটা সোর্স, এটা ধরো আমাদের একটা ব্যাটারি। ঠিক আছে, এই ব্যাটারির সাথে ধারক গুলো সাপোজ এই যে এভাবে লাগানো আছে। তাহলে এভাবে লাগানো থাকে মানে কি, আমার হচ্ছে এই ধারক গুলো কিভাবে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে। ঠিক আছে, এবার থাকলে আমাদের কিসে থাকে? শ্রেণীতে থাকবে। এই শ্রেণীতে যদি থাকে, আমি কি লিখতেছি দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমার তুল্যধারক কিরকম? তুল্যধারক করতে বের করছে 1/cs ইকুয়াল টু কত? 1/C1 1/c1 প্লাস 1/c2 এভাবে করে যাবে আর কি। ঠিক আছে, দাঁড়াও আমি এটা মুছে দিই, এটা আমার লাগছে না। 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 এভাবে ডট 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 দিয়ে একদম লাস্ট পর্যন্ত প্লাস কত? 1/cn। যতটা থাকবে সবগুলোকে এভাবে করে প্রথমে কি করবে? এভাবে করবা, তারপর কি বের করবে? তারপর এখান থেকে সিএস টা বের করবা আর কি। সিএস যেটা পাবো ওইটাই কি? ওটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। ঠিক আছে, আবার সূত্রটা লিখে রাখো, ম্যাথ করাবো আমি, সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। এরপর থেকে যদি আমাদের কি থাকে? সমান্তরাল সমবায় থাকে। সমান্তরাল সমবায় থাকা মানে কিরকম? জিনিসটা হচ্ছে এই যে এরকম। সাপোজ এটা হচ্ছে আমাদের কি আছে? এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি। এই ব্যাটারির সাথে একটু ধরো, এই ব্যাটারির সাথে হচ্ছে জিনিসগুলো ধরো এই যে এরকম আছে। ঠিক আছে, এই যে এভাবে থাকলে এটাকে আমরা কি বলি? এভাবে থাকলে ওটাকে আমরা বলবো কি? সমান্তরাল সমবায়। তো এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমার সূত্রটা কিরকম তুল্য ধারকত্ব বের করা? সেটা হচ্ছে তোমার এখানে লিখে রাখার আগে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমার কিরকম হবে? CP ইকুয়াল টু C1 plus C2 plus C1 প্লাস C2 প্লাস C3 3 প্লাস ডট 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 দিয়ে একদম কত পর্যন্ত? Cn পর্যন্ত। যতগুলো থাকবে সবগুলোকে সমান্তরালে যেগুলো থাকবে সবগুলোকে এবার যোগ করে দিবা। জাস্ট যোগ করে দিলে তোমার কি পেয়ে যাবা? তুল্য ধারকত্বটা পেয়ে যাবা। ঠিক আছে, ঝামেলা আছে কারো? আচ্ছা তো দেখো এরপর হচ্ছে আমি আগে হচ্ছে ধারকত্ব সবগুলো সূত্র একসাথে লিখে দিই, তারপর সেখান থেকে ম্যাথ গুলো করাবো। এরপর দেখো আমাদের সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কি হবে? সমান্তরাল পাত ধারক মানে কি? মানে হচ্ছে আমাদের সাপোজ এই যে এরকম একটা পাত আছে এখানে, এটার পাশে এরকম একটা পাত আছে। ঠিক আছে, তো এই দুইটা পাতের আমাদের ধরো কি হবে? একটাতে যদি আমার এখানে প্লাস চার্জ থাকে, একটাতে যদি এরকম প্লাস চার্জ থাকে, একটাতে আমরা কি করবো? একটাকে আমরা এবার মাইনাস চার্জে চার্জিত করবো। তখন হচ্ছে এদিকে যদি তুমি একটা কোনো একটা সোর্সের সাথে লাগাই দাও, একটা ব্যাটারির সাথে লাগাই দাও, তাহলে কি হবে? এই দুইটা চার্জের মধ্যে, এই দুইটা পাতের মধ্যে কি করতে পারবে? চার্জকে সংরক্ষণ করতে পারবে। আর চার্জ সংরক্ষণ করতে পারলে এটাকে আমরা কি বলি? ধারক বলি। তো এই ধরনের ধারকের দুইটা সমান্তরাল পাত থাকলে এটাকে আমরা কি বলি? সমান্তরাল পাত ধারক।
এই সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমাদের ধারকত্বের সূত্র কি? C equals to K K epsilon naught A divided by কত? D. K কি জিনিস? কি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। শূন্য মাধ্যম বললে K এর মান কত? 1। epsilon naught হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা, যেটার মান কত দেখছি আমরা? 8.85 8.5 × 10⁻12 into 10⁻12। হ্যাঁ। আর এ হচ্ছে কি দেখো, এ হচ্ছে এখানে একটা কি, এই যে সমান্তরাল পাত ধারক যেগুলো আছে এগুলোর কি, এগুলোর ক্ষেত্রফল। এগুলো অনেক সময় আয়তাকার পাত ইউজ করে, অনেক সময় কি বর্গাকার পাত ইউজ করে, ঠিক আছে? যখন যে পাতটা ইউজ করবে ওইটার কি ক্ষেত্রফলটা, ঠিক আছে, পাতগুলোর ক্ষেত্রফল। আর ডি কি জিনিস? ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা, এই দুইটা পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব স্মল ডি, ঠিক আছে? তাহলে আমরা কি পাবা? সি ইকুয়াল টু কত পাবো তাহলে? কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে এটা সূত্র। আচ্ছা, এরপর হচ্ছে তুমি সাপোজ আমাদের গোলাকার পাত হলে কি হবে, ঠিক আছে? আমাদের গোলাকার পাত ধারক, গোলাকার পাত ধারক মানে কি? মানে ধরো আমাদের জাস্ট এরকম একটা গোলক আছে, এই গোলকটা কি ধরতে পারে? চার্জকে কন্টেইন করলে, চার্জটাকে ধরে রাখলে তখন হচ্ছে এটার ধারকত্ব কত হবে? বলতে হচ্ছে সি ইকুয়াল টু কত? সি ইকুয়াল টু 4 4 পাই pi এপসাইলন নট ইনটু কত? ইনটু আর। এখানে আর কি? আর হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ, যে গোলকটা ইউজ করতেছো ওই গোলকের কি ব্যাসার্ধ। একটু লিখে রাখো, এটা এখানে উপরে লিখে রাখো, সেটা হচ্ছে কি গোলাকার পাত, গোলাকার পাত ধারক, ঠিক আছে? গোলাকার পাত ধারক, ঠিক আছে? এটা লিখে রাখো। তাহলে সি ইকুয়াল টু কত হবে? সি হচ্ছে আমাদের ধারকত্ব, আর ধারকত্ব ইকুয়াল টু কত? 4 পাই এপসাইলন নট আর। আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ, ঠিক আছে? ধারক কি পরিমাণ শক্তি সঞ্চয় করে, ঠিক আছে? একটা ধারক তোমার হচ্ছে যেহেতু চার্জ ধরে রাখতে, সেটা কি ওটা হচ্ছে কিছু শক্তি জমা রাখবে নিজের মধ্যে, ওই যে যে বিভব শক্তিটা বা সঞ্চিত শক্তিটা, ওইটা ইকুয়ালস টু কত? ইউ ইকুয়ালস টু মাথায় রাখবা, সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু কত? QB হাফ কিউবি, square না কিউবি স্কোয়ার না, হাফ কি, হাফ হচ্ছে শুধু কিউবি, হাফ কিউবি। ঠিক আছে? QB আচ্ছা, এরপর দেখো আমরা কি জানি? সি ইকুয়ালস টু কত জানি? দুইটা আছে আরো। হ্যাঁ, ওই দুটো লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে? সি ইকুয়ালস টু কিউ বাই ভি না? তাহলে কিউ ইকুয়াল টু কত লেখা যায়? কিউ ইকুয়াল টু সিভি লেখা যায় না? তাহলে এই যে এই কিউ এর জায়গায় তুমি যদি সিভি লিখো, তাহলে কত? CV হাফ সিভি ইনটু ভি পাবো না? তার মানে কত গুণ করে দিলে হাফ সিভি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এরপর তুমি এখান থেকে আবার আরেকটা কি লিখতে পারো? এই যে সি ইকুয়াল টু কিউবি হলে ভি ইকুয়াল টু কত লিখতে পারো? equal to QBC কিউ বাই সি লেখা যায় না? তাহলে দেখো এখানে যদি তুমি ভি এর জায়গায় কিউ বাই সি লিখে দাও তাহলে কি পাবা? তাহলে পাবো হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই 2সি। মানে আলটিমেটলি বলতে গেলে সূত্র একটাই, এরপর হচ্ছে ওই যে কিউ ইকুয়ালস টু সিভি, ওইটা ইউজ করে তোমার কি আরো দুইটা বানানো হয় আর কি, ঠিক আছে? তো এই সূত্রটা মাথায় রাখবে, এটা কি? এটা হচ্ছে আমাদের ধারকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ। কিউ ইকুয়ালস টু কত? হাফ কিউবি ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার ইকুয়াল টু কত? কিউ স্কোয়ার ডিভাইড বাই 2সি। ঠিক আছে? তাহলে আমরা এখন হচ্ছে যদি ম্যাথে যাই, প্রথম কোশ্চেনটা লিখো, এটা ছিল ইউনিভার্সিটিতে আসছিল 2, 3 ও 6 মাইক্রোফ্যারাড। 2, 3, আচ্ছা এখানে ফ্যারাড মানে কি? মানে আমাদের এখানে এই যে ধারকত্ব আমরা সি যেগুলো লিখছি, এই যে সি এর একক কি? সি এর একক হচ্ছে ফ্যারাড, ঠিক আছে? মানে ধারকত্বের একক কত? ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। আচ্ছা, তো কোশ্চেনটা লিখো। কোশ্চেনটা হচ্ছে আমাদের 2, 3, 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারক তিনটিকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর পর কত কত বলছি? বলছে হচ্ছে 2, 3, 6, 2, 3, 6 মাইক্রোফ্যারাড। এরকম তিনটা কি, তিনটা ধারকত্বের ধারক তিনটিকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর পর 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হলে 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হলে বর্তনীতে চার্জের পরিমাণ কত? কোশ্চেনটা লিখো। 2, 3, 6 মাইক্রোফ্যারাড, 2, 3, 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারক তিনটিকে শ্রেণীবদ্ধভাবে সাজানোর পর 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে সংযোগ দেওয়া হলে বর্তনীতে চার্জের পরিমাণ কত হবে? ঠিক আছে? এখন আমাকে দেখো, আমরা এখানে কি বলছে? প্রথমত আমাদের শ্রেণীবদ্ধভাবে সাজাইতে বলছে না? তাহলে আমার ফার্স্ট কাজ কি? এদের হচ্ছে তুল্য ধারকত্ব বের করে নেওয়া। তাহলে এদেরকে কিভাবে শ্রেণীবদ্ধভাবে সাজাইতে বলছে? তাহলে দেখো তুমি এখানে আমাদের C1 ইকুয়াল টু কত দেওয়া আছে? C1 ইকুয়াল টু হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? চাইলে তুমি এটাকে কিসে নিয়ে যেতে পারো? এখানেই ফ্যারাডের মধ্যে নিয়ে যেতে পারো। ফ্যারাড মাইক্রোকে কেমনে করে?
এই যে 2 × 10⁻6 10⁻6 দিয়ে গুণ করলে তুমি কি পাই যাবা? ফ্যারাড পাই যাবা। তো এটা চাইলে এখানে করতে পারো বা হচ্ছে অ্যান্সার পাওয়ার পরে করলেও হবে, সমস্যা নেই, এই কথা। তো দেখো C1 = 2 মাইক্রোফ্যারাড, C2 = কত? C2 হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, আর C3 কত? C3 হচ্ছে তোমার 6 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে যেহেতু শ্রেণীবদ্ধভাবে সাজাইছে, তাহলে 1/CS = কত? 1/C1 প্লাস C2 1/C2 C3 প্লাস 1/C3। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই দাও, 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। ঠিক আছে, এটা মানে কি? এটা মানে কিন্তু 1/CS। এখান থেকে তুমি কি বের করবা? CS টা বের করে নিবা। ঠিক আছে, এখন দেখো এই CS বের করার পর কি পাইলা? আসলে CS বের করার পর আমাদের একটা তুল্য ধারকত্ব বের করছি। এখন এখানে আরেকটা জিনিস ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, কত ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করছে বলছে? 10 ভোল্ট ব্যাটারির সাথে। এরপর তোমাকে কি বের করতে বলছে? চার্জের পরিমাণটা বের করতে বলছে। তাহলে দেখো তুমি C এর মান জানো, V এর মান জানো, তাহলে Q বের করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে C = কত? Q/V না? তাহলে Q = কত? Q = হচ্ছে আমাদের CV। মানে C মানে কি? C মানে এখানে CS আর কি। ঠিক আছে, এই যে CS। তাহলে এখানে CS এর ভ্যালু বসাবা, V এর ভ্যালু বসাবা, গুণ করে দিবা, যেটা পাবা ওইটাই কি অ্যান্সার। কারো ঝামেলা আছে? স্যার আনসার 1 আসছে, 1 হলে হাফ হবে। 1 আসছে আনসার বলতে 10। অ্যান্সার 10 কেমনে? স্যার 1/2 তোমরা CS কত পাইছো? CS এর ভ্যালু কত পাইছো? 1 হ্যাঁ, 1/2 না স্যার? না, CS এর ভ্যালু 1 মাইক্রোফ্যারাড। 1 CS না। এর ভ্যালু কত? হ্যাঁ 1। এটা কি মাইক্রোফ্যারাড আর কি। তোমার কিছু নিয়ে যেতে হবে, আচ্ছা ফ্যারাড আচ্ছা, নিয়ে যেতে হবে না। মাইক্রোফ্যারাড। 1 × 10⁻6 ফ্যারাড। এরপর 1 × 10⁻6 কে 10 দিয়ে গুণ করলে অ্যান্সার পাবা 1 × 10⁻5। এত তুলনা, বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর দেখো এরপর আমাকে বলতেছে হচ্ছে তোমার একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা আমি এখানে আঁকি। বলতেছে হচ্ছে যে এরকম, এটা বলতেছে তোমাকে ব্যাটারি বলতেছে 100 ভোল্ট, আর এটা বলতেছে হচ্ছে তোমার 10 ফ্যারাড, এটা বলতেছে তোমাকে 20 ফ্যারাড, এখানে উপরেরটা বলছে 30 ফ্যারাড, মাঝখানেরটা হচ্ছে 40 ফ্যারাড, এবং নিচেরটা হচ্ছে কত? 50 ফ্যারাড। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে তোমার কি লাগবে? এই যে এগুলো দিয়ে দিছে, তোমার এখন কি বের করতে হবে? তুল্য ধারকত্বটা বের করতে হবে এবং এখানে সংরক্ষিত চার্জের পরিমাণটা বের করতে হবে। তাহলে বলো এটা তুল্য ধারকত্ব আমরা কেমনে বের করব? দেখো এটা ধারকত্ব বের করার সিস্টেম হচ্ছে, প্রথমে তুমি কি করবা? প্রথম হচ্ছে আমার এখানে তুমি জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা হচ্ছে কি, এই তিনটা রোধ কিসে, তিনটা ধারক আমার কিসে আছে? সমান্তরালে আছে না? তো সমান্তরালে থাকলে এদের জন্য, জাস্ট শুধুমাত্র এদের জন্য আমার তুল্য ধারকত্ব কত হবে? CP = 30 প্লাস 40 প্লাস 50 হবে না? তাহলে যোগ করলে কত আসে? 120 ফ্যারাড। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সিপি। এখন বলো, এই যে এখানে একটা যেটা পাইছো, এটার সাথে এই দুইটা, মানে এই দুইটা সহ এটা সহ এরা কিসে আছে? এরা আবার শ্রেণীতে আছে না? তাহলে আমার শ্রেণীতে থাকলে আমার 1/CS = কত হবে? 1/CS = 1/10 প্লাস 1/20 প্লাস কত? 1/120। ঠিক আছে, এখান থেকে এবার তুমি CS টা বের করে নাও। CS কত আসে দেখো? আসছে, কারো আসছে? স্যার 120/19। হ্যাঁ, CS হচ্ছে তোমার 120/19, এত ফ্যারাড। আচ্ছা, এটা গেল তোমার CS এর ভ্যালু পাইলা। তাহলে প্রথম অ্যান্সার পাই গেছে, এটা হচ্ছে আমার কি তুল্য ধারকত্ব হচ্ছে এটাই। এরপর তোমাকে কি চার্জের পরিমাণটা বের করতে বলছে। চার্জের পরিমাণ কেন বের করবা? Q = CS × V। CS এর মান হচ্ছে কত? 120/19
আর ভি কত, ভি এর মান হচ্ছে 100 ভোল্ট। তাহলে এগুলো গুণ করে যেটা পাবা ওইটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা লিখো। সঞ্চিত শক্তি বের করতে বলছে। না, সঞ্চিত শক্তি বের করতে বলে নাই। যদি বের করতে বলতো সঞ্চিত শক্তি, তাহলে কি করতা? ইউ ইকুয়ালস টু কত করতা? সঞ্চিত শক্তি বের করতে বললে হাফ সিএস সিবি ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ সিএস এর ভ্যালু জানো কত? 120 ডিভাইড বাই 19। এটা কি করতেছি, এটা হচ্ছে যদি আমাকে সঞ্চিত শক্তি বের করতে বলতো, এটা কত? এটা হচ্ছে ভি স্কোয়ার, এটা হচ্ছে এই যে 100 স্কোয়ার দিয়ে গুণিত। সঞ্চিত শক্তি বের করতে বললে এটাই করতে। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা লিখো একটু। হ্যাঁ, বলতেছে একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পেলে, এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস পেলে ধারকত্ব কত হবে? আবার বলতেছি, একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 3 গুণ বাড়ালে, এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস করলে, 6 গুণ কমালে ধারকত্ব কত হবে? তাহলে দেখো, আমার এখানে তোমার জ্ঞান সূত্র কি ছিল? সমান্তরাল পাতধারকের সূত্র কি ছিল? সি সমান ইপসিলন নট কে বাই টি। ইপসিলন নট না, মানে এ ছিল, সমান ঠিক আছে, ইপসিলন নট কে বাই যেটা কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত, ডি। ডি। আচ্ছা, এটা ধরো আমাদের প্রথমটার ক্ষেত্রে আমাদের সি কত, সি ইকুয়াল টু হচ্ছে সি1 দিলাম, আর এ মানে এ1 দিলাম, ডি মানে ডি1 দিলাম। দেখো, আমার কে এবং এপসাইলন নট কি কনস্ট্যান্ট, এজন্য এগুলোতে কি দিব না, কোনো 1 2 দিও না। ঠিক আছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, দুইটার জন্য এগুলো কি থাকে, কনস্ট্যান্টই থাকবে। এরপর সি2, সি2 ইকুয়ালস টু কত এসে বলো তো? আমার সেম 3 না, গুণ কে বৃদ্ধি এপসাইলন নট এ2 ডিভাইড বাই কত, ডি2। আচ্ছা, এখন এখানে দেখো, এখন আমাকে বলছে হচ্ছে কি, পাতধারকের ক্ষেত্রফল, এই যে তোমার পাতের ক্ষেত্রফল কয় গুণ বাড়াইছে, 3 গুণ 3 বাড়াইছে। তাহলে এ2 ইকুয়ালস টু কত, এ2 ইকুয়ালস টু 3a1, আর মধ্যবর্তী দূরত্ব কি করছে, 6 গুণ কমাইছে। তাহলে আমার ডি2 ইকুয়াল টু কত, ডি2 ইকুয়াল টু হচ্ছে 1/6 ইনটু ডি1। ঠিক আছে, তাহলে এগুলো যদি তুমি এখানে মানে যদি আগে আমরা এখানে একটা ভাগ করে দিই আগে, c2/c1 ইকুয়াল টু কত হবে বলো তো? c2/c1 ইকুয়াল টু হচ্ছে a2 ডিভাইডেড বাই d2 ইনটু d1 ডিভাইড বাই কত, a1। তাহলে দেখো a2 মানে কত, a2 মানে হচ্ছে তোমার 3a1, আর d2 মানে হচ্ছে কত, d2 মানে হচ্ছে d1/6। এখানে তো কি আছে, এখানে d1 থাকতেছে আর a1 থাকতেছে। তাহলে দেখো, এখান থেকে a1 কাটারি যায়, d1 কাটারি যায়, 6 টা উপরে উঠে যাবে, তাহলে কত হয়, 3 ইনটু 6 মানে কত, 18। তাহলে আমার c2 ইকুয়াল টু কত হচ্ছে, c2 ইকুয়াল টু হচ্ছে 18 c1। তার মানে আমার ধারকত্ব কত গুণ বাড়বে, ধারকত্ব আমাদের 18 গুণ বাড়বে। বুঝা গেছে? ধারকত্ব কি হবে, 18 গুণ বৃদ্ধি পাবে। এরপর একটা সঞ্চিত শক্তি থেকে একটা ম্যাথ লেখো। সঞ্চিত শক্তি থেকে খুব একটা বেশি ম্যাথ আসলে আসে নাই। স্যার এটা কোথায় আসছিল? এটা জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগর 14-15-তে। আচ্ছা, একটা কোশ্চেন লিখো, এই কোশ্চেনটা একটু ট্রিকি, কোশ্চেনটা একটু লিখো। দুটি ধাতব গোলকের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার।
দুটি ধাতব গোলকের ব্যাস যথাক্রমে কত 6 সেন্টিমিটার এবং কি 10 সেন্টিমিটার গোলককে একটি তার দিয়ে যুক্ত করে গোলক দুটিকে একটি তার দিয়ে যুক্ত করে 6.4 × 10⁻6 কুলম্ব চার্জ প্রদান করা হলো। গোলক দুটিকে একটি তার দিয়ে যুক্ত করে 6.4 × 10⁻6 কুলম্ব চার্জ প্রদান করা হলো। গোলক দুটির সাধারণ বিভব কত? আবার স্যার চার্জ বলতেছি, কত যে? হ্যাঁ আবার বলতেছি, দুটি ধাতব গোলকের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার গোলক দুটিকে একটি তার দিয়ে যুক্ত করে 6.4 × 10⁻6 কুলম্ব চার্জ প্রদান করা হলো। 6.4 × 10⁻6 কুলম্ব চার্জ প্রদান করা হলো। ঠিক আছে, বলতে হচ্ছে গোলক দুটির সাধারণ বিভব কত? গোলক দুটির সাধারণ বিভব কত হবে? আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা করার সিস্টেম কি, দেখো আমার এখানে দুইটা গোলক যেগুলো আছে এই দুইটা গোলক আসলে আমি কি হিসেবে কাজ করবে? ধারক হিসেবে কাজ করবে। এখন দেখো ধারক হিসেবে কাজ করলে ধরো এটা একটা গোলক, এটা একটা গোলক, ঠিক আছে? তো এই গোলক দুইটাকে কি করছে? একটা তার দিয়ে যুক্ত করা হয়েছে। সাউন্ড আসছে? হ্যাঁ, দেখো গোলক দুইটাকে কি করা হলো? একটা তার দিয়ে এভাবে যুক্ত করছে। এখন দেখো এই গোলক দুটোকে এই একটা তার দিয়ে যুক্ত করছে। গোলক দুটো কি একটা একটা প্রান্ত এভাবে তার দিয়ে যুক্ত করে দিয়েছে। এখন বলো এই যে এই পাশগুলো কই গেছে? এই যে এই পাশ দিয়ে গেলে এগুলো কই যাবে? মাথায় রাখবা, আমাকে যেহেতু অন্য পাশগুলো কি হয়েছে বলে দেয় নাই, তাহলে কি করবা? এই অন্য দুই পাশকে তুমি কি করে দিবা? ভূমির সাথে যুক্ত করে দিবা, মানে কি গ্রাউন্ড। বুঝছো? এই যে এভাবে গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিবা। এখন দেখো তাহলে আমার কি হয়েছে? এই যে এই গোলক দুইটার এক প্রান্ত একটা বিন্দুতে যুক্ত আছে এবং গোলক দুইটার অপর প্রান্ত ভূমিতে মানে আরেকটা বিন্দুতে যুক্ত আছে না? তাহলে এই গোলক দুইটা কিসে আছে? সমান্তরালে আছে না? সমান্তরাল সমবায় আছে না? আমার কথাগুলো বুঝছো? সমান্তরাল সমবায় কখন থাকে? যখন হচ্ছে এই যে এখানে আমি যদি এঁকে দেখাই তাহলে বুঝবা। স্যার গোলকগুলো তো নিষ্ক্রিয় হয়ে গেছে। না, নিষ্ক্রিয় কেন হবে? নিষ্ক্রিয় কেন হবে? দেখো আমি বলতেছি, এই দেখো এখানে আমার এই দুটো কি থাকে? এই দুটো সমান্তরাল থাকে। এই দুটো সমান্তরালে কেন? কারণ দেখো এই যে গোলক দুইটার এই যে সরি এই দুইটার কি? এই দুইটার এই একটা প্রান্ত, এই যে এই প্রান্ত এবং এই প্রান্ত এসে দেখো একটা বিন্দুতে মিলছে, এসে এই একটা বিন্দুতে মিলছে। সেম ভাবে এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা অন্য দুই প্রান্ত এসে আর একটা বিন্দুতে মিলছে। এই জন্য এই দুটোকে আমরা কি বলি? সমান্তরালে আছে বলি। ঠিক আছে, তো গোলকের ক্ষেত্রে তোমার কি হবে? গোলকের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে একটা তার দিয়ে যুক্ত করে দিয়েছি, একটা প্রান্ত কি তার দিয়ে যুক্ত করে দিয়েছি, এটা বলে দিছি কোশ্চেনে। তাহলে এই যে এই প্রান্তটা দেখো এসে এই একটা বিন্দুতে মিলছে এবং অন্য প্রান্তগুলো তোমার কই গেছে? ভূমিতে চলে গেছে না? এখানে ভূমিতে চলে গেছে। তার মানে দেখো এই দুইটা, তাহলে এই দুইটা প্রান্ত আবার এসে এই যে এরকম আরেকটা বিন্দুতে মিলছে, এসে একটা বিন্দুতে মিলছে। তাহলে এই দুইটা গোলক আমার কিসের সাথে? তাহলে সমান্তরাল সমবায়ে আছে। হ্যাঁ, দেখো সমান্তরাল সমবায়ে থাকলে আমার এখানে এটার ধরো ধারকত্ব C1, এটার ধারকত্ব কত? C2। তাহলে আমাদের এদের তুল্য ধারকত্ব কত হবে? CP কত হবে? C1 + C2 হবে না? C1 মানে কত? C1 মানে হচ্ছে 4πε0 R1 আর C2 কত? C2 হচ্ছে 4πε0 R2। তাহলে এখান থেকে তুমি চাইলে 4πε0 কমন নিতে পারো। কমন নিলে কত থাকে? R1 + R2। তাহলে দেখো এখানে R1 এর ভ্যালু কত? R1 কত বলছে? R1 বলছে হচ্ছে তোমার কত বলছে জানি? 6 সেন্টিমিটার। R1 6 সেন্টিমিটার মানে কত? 0.06 মিটার। আর R2 কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত? 0.1 মিটার। এই গেল হচ্ছে তোমার R1 এবং R2। তাহলে এই R1 R2 এখানে বসাই দিবা। এপসাইলন নট এর ভ্যালু কত? 8.854 ইনটু কত? 10⁻12। ঠিক আছে, এখান থেকে তুমি কি বের করবা? ধারকত্বটা বের করে নিবা প্রথমে। সিপিটা বের করে নিলাম। এরপর দেখো তোমাকে বলছে কি এদের মধ্যে কত চার্জ দিছি, এটাও বলছে না? কত চার্জ দিছে এদের মধ্যে? 6.4 × 10⁻6 কুলম্ব। তাহলে আমার কি বের করতে বলছে? এদের সাধারণ বিভবটা বের করতে বলছে। তাহলে ভি কত হবে? ভি তোমার Q/C না?
ভি কত কত হবে কিউ ডিভাইড বাই সি। তাহলে এখানে উপরে কিউ এর ভ্যালুটা বসাই দিবা, নিচে হচ্ছে আমার সিপি এর ভ্যালুটা এখানে এনে বসাই দিবা, তাহলে যেটা পাবো এটাই অ্যান্সার। বুঝা গেছে? স্যার হ্যাঁ বলো। স্যার গোলক দুটো সমান্তরাল আছে, এটা একটু বুঝাই দিবেন? হ্যাঁ, সমান্তরালে থাকার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে গোলক দুইটার একটা প্রান্ত এক বিন্দুতে এবং অপর দুইটা প্রান্ত কি আরেক বিন্দুতে সংযুক্ত থাকতে হবে। তাহলে দেখো আরেক এই বিন্দু গোলকের থাকবে, হ্যাঁ। এই গোলকে তুমি চিন্তা করো, আমাদের গোলকের এই যে ডান সাইডের প্রান্ত আর এটা বাম সাইডের প্রান্ত এসে একটা বিন্দুতে মিলছে না, যেহেতু তার দিয়ে যুক্ত করে দিছে বলছে এই দুইটাকে। হ্যাঁ। তাহলে আর দুইটা প্রান্ত কোন দিকে আছে আমাকে বলে দেয় নাই, না বললে আমরা কি ধরে নিই, এগুলাকে গ্রাউন্ড আছে ধরে নিই, ঠিক আছে? তো এদিকে গ্রাউন্ডের সাথে যুক্ত থাকলে দেখো এটাও গ্রাউন্ডের সাথে যুক্ত আছে, এটারও আরেক প্রান্ত গ্রাউন্ডের সাথে যুক্ত আছে। তো গ্রাউন্ডের সাথে যুক্ত থাকা মানে কি, গ্রাউন্ডে তো বি অফ জিরো, তাহলে বি অফ জিরো হওয়া মানে কি দুইটাই আমার বি অফ জিরো তো আছে, তার মানে কি দুইটাই এক বিন্দুতে আছে না? এই দুইটা এক বিন্দুতে মানে অপর প্রান্ত এক বিন্দুতে, এখানে অপর প্রান্ত আরেক বিন্দুতে, এভাবে যুক্ত আছে বলে এই দুইটা কিসে আছে, সমান্তরালে আছে। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এরপর তাহলে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে আমাদের ডাইপোল। ঠিক আছে, ডাইপোল থেকে তোমাদের একদমই কোশ্চেন আসে না, শুধুমাত্র ঢাবিতে 14-15 একটা কোশ্চেন আসছিল, আর কোনো কোশ্চেনই নেই। ঠিক আছে, ডাইপোলে তাই দেখো ডাইপোলের জিনিসগুলো কিরকম দেখো। ডাইপোল মানে কি, আমাদের যদি দুইটা চার্জ, ঠিক আছে, এই যে ধরো আমি এভাবেই আঁকি, দুইটা চার্জের কি হলে মান সমান কিন্তু মানে তোমার কি বিপরীতধর্মী। এই ধরো এটা একটা চার্জ, এটা একটা চার্জ, ঠিক আছে, এই দুইটা চার্জ কি সমপরিমাণ দুইটা চার্জ এবং কি বিপরীতধর্মী, মানে এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস হবে, কিন্তু মান কি সমান, মানে এটাও যদি কিউ কুলম্ব হয় এটাও কত হবে কিউ কুলম্বই হবে, ঠিক আছে, কিন্তু একটা প্লাস হলে একটা কত হবে, একটা কি হবে মাইনাস হবে। এবং এদের মধ্যবর্তী দূরত্বটা যদি কি হয় অনেক কম হয়, তাহলে বলতেছে এরা কি তৈরি করে, এরা হচ্ছে একটা মোমেন্টাম তৈরি করে, মানে কি এরা ঘুরতে থাকে, ডাইপোল মোমেন্ট তৈরি করে যেটা করে, ঠিক আছে। তো এই ডাইপোল মোমেন্টের ভ্যালু কত দেখো, আমাদের ডাইপোল মোমেন্ট বা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট বা কি বাংলায় বললে কি দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক। তো এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু বলতে হচ্ছে, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রথমত এটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি পি দিয়ে, পি দিয়ে রিপ্রেজেন্ট করি, পি ইকুয়ালস টু কত, পি ইকুয়ালস হচ্ছে 2ql, পি ইকুয়ালস টু কত 2ql। এখন দেখো এখানে কিছু কথা আছে, এখানে আমাদের এই যে এই দুইটার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি ধরি না, এল ধরি না, এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে কত ধরি আমরা 2l ধরি, ঠিক আছে। তার মানে দেখো এখানে যখন তুমি পিটা বের করবা, পি মানে আসলে কি, পি মানে আসলে হচ্ছে কিউ ইন্টু কত 2l। এই 12টা কি, 12টা কিন্তু এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, মাথায় রাখিও এই দুইটার দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলি না এল বলি না, এটাকে কি বলে, এটাকে 2l বলে। কারণ হচ্ছে এগুলো আসলে কি মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা হয় এল, আর মধ্যবিন্দু থেকে অপর চার্জের দূরত্ব হয় কত এল, এই দুটো যোগ করে আমাদের কত আসে 12। তার মানে 12 কি জিনিস, 12 হচ্ছে আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, এটা লিখে রাখো। 12 মানে কি, 12 মানে হচ্ছে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। তো এই 12 কে যদি আমরা কি করি কিউ এর সাথে গুণ দিই, তাহলে আমরা কি পাবো দ্বিমেরু ভ্রামকটা পাই যাব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রাবল্য, মানে এখানে যদি আমরা প্রাবল্যটা বের করি কি করবা। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে, মাথায় রাখবা, দ্বিমেরু ভ্রামকের দিক হয় কোন দিক থেকে, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এটাও লিখে রাখো, দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। দেখো এই জিনিসগুলো কখনো পরীক্ষায় আসে নাই, তো আমি হচ্ছে মানে দ্বিমেরু ভ্রামক থেকে যা যা লাগবে ওগুলো আমি পড়াই দিচ্ছি আর কি, ঠিক আছে, যা যা আছে সব পড়াই দিচ্ছি, এগুলো আসে নাই তোমাদের কোনদিন। দেখো দ্বিমেরু স্যার ভ্রামক, গাউসের সূত্র লাগবে না? না 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 গাউসের সূত্রে কোনো কোশ্চেনই নেই এখানে। আচ্ছা, তো দেখো পি ইকুয়ালস টু কত, পি ইকুয়ালস হচ্ছে কিউ ইনটু 12, এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান, এবং দিক কোন দিকে হবে, দিক হবে হচ্ছে তোমার মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, ঠিক আছে। তাহলে এটা গেলো দ্বিমেরু ভ্রামক। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এদের মধ্যবর্তী তোমার বিভব এবং প্রাবল্যের মানগুলো, ঠিক আছে। দেখো আমাদের মাথায় রাখবা প্রথমে আমরা প্রাবল্যটা লিখি, দ্বিমেরু ভ্রামকের জন্য যে প্রাবল্যটা ক্রিয়েট হবে ওইটা কেমনে বের করবো, সেটা হচ্ছে তোমার 1/4πε0, 1/4πε0, তারপর হচ্ছে কত পি cos θ ডিভাইড বাই আর স্কয়ার।
থিটা কি জিনিস আমি একটু পরে বলতেছি, আগে সূত্রগুলো লিখে দিই। পি কস থিটা ডিভাইড বাই আর স্কয়ার। তো এখানে তো এই জিনিসটা তো চিনতেছো, এপসাইলন নটের মান কত 8.854 ইনটু 10 ইনভার্স 12 বসালে এই ভ্যালুটা কত পাবা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 পাবা। এটা কিন্তু অনেকবার দেখাইছি। এন্ড দেখো পি, পি মানে কি, পি মানে হচ্ছে ওই যে আমাদের দ্বিমেরু ভ্রামকটা, দ্বিমেরু ভ্রামকটা কি ছিল q ইনটু 12, ওই যেটা ছিল ওটা আর কি পি এর ভ্যালু। আচ্ছা, এটা গেল আমাদের পি। এবং আর কি জিনিস, আর হচ্ছে তুমি কত দূরত্বে প্রাবল্য মাপতেছো, ঠিক আছে? মানে দ্বিমেরু, এই যে তোমার এখানে কি, এই যে এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এই দুটো চার্জ যোগ করে দিলে আমাদের কি দ্বিমেরু তৈরি হচ্ছিল আর কি, ঠিক আছে? এই দ্বিমেরুর মধ্যবিন্দু এটা না, এই মধ্যবিন্দু থেকে কত দূরত্বে তুমি বের করতেছো। সাপোজ তুমি এই যে এত দূরত্বে বের করবা, তাহলে এই যে এত দূরত্ব যে বের করতেছো, এই দূরত্বটাকে কত বলে, আর বলে। এবং এরা এখানে যে কোণটা তৈরি করছে এই কোণটাকে কি বলে, থিটা বলে। বুঝা গেছে? এই যে আমার এটা হচ্ছে আমার মাইনাস কিউ, এটা হচ্ছে আমার কি সাপোজ প্লাস কিউ, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্লাস কিউ। তাহলে দেখো মাইনাস কিউ প্লাস কিউ মিলে আমার কি তৈরি হচ্ছিল, একটা এখানে ভ্রামক, দ্বিমেরু ভ্রামক তৈরি হয়েছিল। এই দ্বিমেরু ভ্রামকের কেন্দ্র থেকে কত দূরত্বে মাপতে চাচ্ছ এটাই কি বলে, আর বলে। এবং এটা হচ্ছে যে কোণ তৈরি করতেছে এটা থিটা বলে। আচ্ছা, কার সাথে কোণ তৈরি করতেছে, মাথায় রাখবা দ্বিমেরু অক্ষের সাথে। দ্বিমেরু অক্ষ কি জিনিস, এই যে এই কালো মোটা দাগ যেটা রাখতেছি এটাই কি, এটা হচ্ছে দ্বিমেরু অক্ষ। মানে মাইনাস কিউ এবং প্লাস কিউ কে যোগ করলে যে লাইনটা পাবা ওই লাইনটাকেই তোমার কি বলে, দ্বিমেরু অক্ষ বলে, ঠিক আছে? দ্বিমেরু অক্ষ। স্যার মধ্যবর্তী দূরত্বটা? না, মধ্যবর্তী দূরত্ব তো 12, এটা তো 12, ওইটা না, ওটা কথা বলতেছি। মানে এই এই লাইনটাকে কি বলে, এই লাইনটাকে হচ্ছে দ্বিমেরু অক্ষ বলে আর কি, এটা বলতেছি, ঠিক আছে? তো এখান থেকে মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে বের করতে চাচ্ছ প্রাবল্য, ওইটার দূরত্ব বলা হচ্ছে আর, এবং এটা যে কোণ তৈরি করতেছে সেটাকে বলে কি, থিটা। ঠিক আছে? এগুলো ম্যাথ করলে, একটা ম্যাথ দেখাবো, ওই ম্যাথ দেখার পর আরেকটু ভালো বুঝবা। আচ্ছা, এরপর হচ্ছে সেম ভাবে যদি আমরা বিভবেরটা, এটা গেল হচ্ছে আমরা কি, এটা গেল হচ্ছে আমার, আচ্ছা, একটা জিনিস জ্ঞানজাম করে বলছি, এটা আসলে প্রাবল্য না, এটা হচ্ছে বিভব। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে বিভবের সূত্র আর কি, ঠিক আছে? আমি প্রাবল্যটা লিখতে গিয়ে বিভবটা লিখে বলছি। আচ্ছা, তারপর দেখো তাহলে আমাদের প্রাবল্য সূত্রে কি হবে, প্রাবল্য সূত্রে একটু চেঞ্জ আছে, তাও সেম 1/4 পাই এপসাইলন নট এখানে থাকবে। তারপর কত হবে, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে তোমার, মাথায় রাখবা উপরে থাকবে আমাদের আগে কি ছিল, পি কস থিটা ছিল, তো এখন হচ্ছে পি ইনটু রুট ওভার 1 প্লাস 3 কস থিটা। কি বলছি, 1 প্লাস 3 কত কস স্কয়ার থিটা। আর নিচে কত হবে, নিচে হবে হচ্ছে আর কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রাবল্যের সূত্র। উপরেরটা বিভবের সূত্র, নিচেটা কি প্রাবল্যের সূত্র। এখন আসলে থিটা কি জিনিস দেখো, থিটাটা আবার বলতেছি আমি, থিটাটা একটু বুঝো ভালো করে। এই ধরো এটা হচ্ছে আমার একটা দ্বিমেরু, এই যে এখানে আমাদের মাইনাস কিউ, আর এখানে হচ্ছে আমার কি প্লাস কিউ। আর এদের মধ্যবর্তী যে বিন্দুটা, মধ্যবিন্দুটা, এটা হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে? ধরো আমি এই বিন্দুতে কি বের করতে চাচ্ছি, প্রাবল্য বা বিভব বের করতে চাচ্ছি। তাহলে তুমি কি করবা, এই যে এই দুটো বিন্দু যোগ করে দিবা, যোগ করে এটা দ্বিমেরু অক্ষের সাথে যে কোণ তৈরি করছে ওই কোণটাকে আমরা কি বলি, ওই কোণটাকে আমরা বলি হচ্ছে থিটা, ঠিক আছে? এখন দেখো তোমাকে এখন আমাদের নরমাল হচ্ছে এই ধরনের ম্যাথ আসে আমাদের দুইটা কেসে ম্যাথ আসে। প্রথম কেসটা হচ্ছে কি, আমাদের বিন্দুটা যদি কিসের উপর হয়, স্যার কোনটা যে? আর কোনটা চিনো নাই, দেখো, আর হচ্ছে তোমার এই যে মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে বের করতে যাচ্ছ ওই দূরত্বটা, এই যে এখান থেকে এই দূরত্বটা, হ্যাঁ স্যার বুঝছি। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের থিটা। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, আমাদের হচ্ছে যদি এই বিন্দুটা যদি কিসের উপর হয়, বিন্দুটা যদি অক্ষের উপরে হয়, বিন্দু যদি কিসের উপর হয়, অক্ষের উপর হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, 0 ডিগ্রি হয়ে যাবে না? মানে বিন্দুটা অক্ষের উপর হওয়া মানে কি, ধরো এই যে অক্ষের উপর এই বিন্দুটা আমি বের করতে চাচ্ছি, তাহলে এখান থেকে এই যে এই দূরত্বটা মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত হবে, আর হবে। এবং এটা অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, 0 ডিগ্রি কোণ তৈরি করছে না? ঠিক আছে? তার মানে দেখো তোমার 180 ডিগ্রি। না, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। অক্ষের উপর বললে আমার কত, অক্ষের উপর বললে থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবং আরেকটা হচ্ছে তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপর বললে, মানে এই যে এই লাইনের উপর বিন্দুটা আছে বললে, তাহলে এই লাইনের উপর বিন্দুটা আছে বললে এটা অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে না? তার মানে অক্ষের উপর বললে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আরেকটা কি, লম্ব সমদ্বিখণ্ডকের উপর বললে লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে? লম্ব দ্বিখণ্ডকের উপর বললে তোমার থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই লাইনটা একটু লিখে রাখো, আমাদের নরমালি এই দুই কেস থেকে ম্যাথ গুলো আসে। মানে তোমাদের কখনো আসে নাই ম্যাথ গুলো, তাও হচ্ছে আমি পড়ে দিচ্ছি কারণ আসতে পারে। আচ্ছা, লিখছো? তাহলে দেখো এখান থেকে একটা ম্যাথ করো, ম্যাথ করলে জিনিসগুলো ক্লিয়ার হবে। আমাকে বলতেছে হচ্ছে
শূন্য স্থানে +4 মাইক্রোকুলম এবং -4 মাইক্রোকুলম বিন্দু আধান দুইটি শূন্য স্থানে, আবার বলতেছি, শূন্য স্থানে +4 মাইক্রোকুলম এবং -4 মাইক্রোকুলম বিন্দু আধান দুইটি tan ইনভার্স 3 মিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। tan ইনভার্স 3 মিটার ব্যবধানে থেকে একটি দ্বিমেরু গঠন করে। দ্বিমেরুর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে, দ্বিমেরুর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর প্রাবল্য কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমি কোশ্চেনটা আরেকবার বলি। শূন্য স্থানে +4 মাইক্রোকুলম, শূন্য স্থানে +4 মাইক্রোকুলম এবং -4 মাইক্রোকুলম বিন্দু আধান দুইটি tan ইনভার্স 3 মিটার ব্যবধান থেকে, tan ইনভার্স 3 মিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরুর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপর তড়িৎ প্রাবল্য কত হবে? আচ্ছা, তো দেখো এই ম্যাথটা যদি আমরা করি, আমাদের তড়িৎ প্রাবল্য বের করতে বলছে না? তো তড়িৎ প্রাবল্যের সূত্র কোনটা? এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা থেকে আমি বাগিয়ে হলো মুছে দিই। আমাদের তড়িৎ প্রাবল্যের সূত্র কোনটা? এই যে এটা। আচ্ছা, তো দেখো আমাদের এখানে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে +4 মাইক্রোকুলম এবং -4 মাইক্রোকুলমের দুইটা কি আছে? দুইটা হচ্ছে আমার চার্জ আছে। তাহলে আমার কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু 4 মাইক্রোকুলম না? কিউ ইকুয়াল টু কত হবে? কিউ ইকুয়াল টু হচ্ছে 4 মাইক্রোকুলম। 4 মাইক্রোকুলম মানে কত? 4 × 10 ইনভার্স 6 কুলম। আর এদের মধ্যবর্তী যে ব্যবধানটা কত বলছে? tan ইনভার্স 3 মিটার। তো এই ব্যবধানটাকে আমরা কি লিখি? 12 দিয়ে লিখি না? দেখো ব্যবধানটা কিন্তু কি না, এল না। আমি বারবার বলতেছি ব্যবধানটা কত? 12। এটা কত? এটা হচ্ছে আমার tan ইনভার্স 3 মিটার। ব্যবধানটা হচ্ছে আমার tan ইনভার্স 3 মিটার। আচ্ছা, এটা বলে দিছে। তাহলে এবার এখান থেকে তুমি পি বের করতে পারবে না? দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু হচ্ছে কিউ ইনটু 12। তার মানে আমার কত? 4 × tan ইনভার্স 6 ইনটু কত? tan ইনভার্স 3। ঠিক আছে, এটার একক কত হবে? এটার একক হবে হচ্ছে তোমার কুলম মিটার। ঠিক আছে, তো এটার একক কুলম মিটার হলো 4 × tan ইনভার্স 9 কুলম মিটার পাবা। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিসের জন্য? এটা হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামক পি। আচ্ছা, তোমাকে তো হচ্ছে বের করতে বলছে কি? প্রাবল্য। এখন দেখো প্রাবল্য যে বের করতে বলছে, তোমার কি বলছে? দ্বিমেরুর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে। তার মানে আমার এখানে যে আর, আর যেটা আছে আরটা কত? 10 সেন্টিমিটার দূরে বলছে না? তার মানে কত? 0.1 মিটার আর এর ভ্যালু। আরেকটা বলে দিয়েছে, বলছে 10 সেন্টিমিটার দূরে অক্ষের উপরে। অক্ষের উপর বললে আমার থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। স্যার এটা সেন্টিমিটার কেমন হয়ে গেছে? সেন্টিমিটার না তো, এটা কুলম মিটার। একক কুলম্ব মিটার। তোমার দ্বিমেরু ভ্রামকে একক কি হবে? কুলম মিটার। মানে পি ইকুয়াল টু কত? পি ইকুয়াল টু কিউ ইনটু 12 না? তো কিউ এর একক কত? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝছি। কিউ এর একক কুলম আর 12 একক কি? মিটার। এর জন্য কুলম্ব মিটার আসছে। আচ্ছা, তো দেখো অক্ষের উপর বললে আমার থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এর ভ্যালু আছে 0.1 মিটার। সবগুলো ভ্যালু এখানে বসাই দাও। এটা মানে কত আসবে? এটা ইকুয়াল টু পাবো হচ্ছে তুমি 9 × 10⁹। পি এর ভ্যালু কত পাইছো? পি এর ভ্যালু পাইছো হচ্ছে 4 × 10 ইনভার্স 9। তারপর হচ্ছে তোমার এখানে থিটার ভ্যালু কত পাইছো? থিটার ভ্যালু পাইছো হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos 0 = 1 হয়ে যাবে। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0.1 মিটার। এখান থেকে তুমি কি বের করবা? প্রাবল্য বের করে নিবা। কারো ঝামেলা আছে কোনো? ঠিক আছে, ঝামেলা না থাকলে আজকে এতটুকুই। ঠিক আছে, নেক্সট ক্লাস স্যার, হচ্ছে একটা প্রশ্ন। প্রশ্ন আছে, বলো। স্যার, কত উচ্চতা হতে একটি বরফের টুকরা অভিকর্ষের টানে পড়লে যে তাপ উৎপন্ন হবে তাতে বরফের 10% গলে যাবে? হ্যাঁ, এই ধরনের ম্যাথ কিন্তু করাইছে। ঠিক আছে, মানে 10%টা ছিল না আর কি। আচ্ছা বলো, কোশ্চেনটা বলো, আবার বলো তো। কত উচ্চতা হতে একটি বরফের টুকরা অভিকর্ষের টানে পড়লে যে তাপ উৎপন্ন হবে তাতে বরফের 10% গলে যাবে, সমস্ত যান্ত্রিক শক্তি তাপে পরিণত হবে। হ্যাঁ, তাই দেখো 10% বরফ গলে যাবে বলছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? ওই যে mgh = ms del d আছে না? এরকম একটা সূত্র আছে না? এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে তোমায় কি বলছে? এখানে বলছে হচ্ছে 10% গলে গেছে। কত পার্সেন্ট? 10%।
আচ্ছা শুধু গলে গেছে বলছে, তাপমাত্রা চেঞ্জ হয়েছে বলছে না, না। আচ্ছা তাহলে দেখো আমাদের আস্তে আস্তে সাউন্ড আসছে কোথেকে? দেখো mgh ইকুয়াল টু কত বাবা? mgh ইকুয়াল টু হচ্ছে mlf। যেহেতু গলে গেছে, গলে গেলে আমাদের কি হয়? mlf হয়। এখন দেখো আমাদের ধরে না বরফের ভর ছিল হচ্ছে m, এখন তো বরফ তো সম্পূর্ণ গলে যায়নি, বরফ কতটুকু গলছে? 10% বরফ গলছে। তো 10% বরফ গলা মানে কি? আমাদের তো সম্পূর্ণ mlf না, mlf তো সম্পূর্ণটা না, মানে এখানে যে mlf টা লিখতেছো, এই যে mlf এর কি সম্পূর্ণ m কি গলে গেছে? না। কত পার্সেন্ট গলছে? 10%। তার মানে 10% গলা মানে কত? 0.1, 0.1 দিয়ে গুণ দিবা, আর কিছু না। mgh ইকুয়াল টু কত হবে? 0.1 ইন্টু mlf। ঠিক আছে, এখান থেকে স্মল এম কারা যাবে, তাহলে h ইকুয়াল টু কত হবে? h ইকুয়াল টু হচ্ছে 0.1 ইন্টু, এই প্রশ্নটা আবার বলবা? হ্যাঁ আমি বলতেছি হচ্ছে কত উচ্চতা থেকে একটা বরফের টুকরা ফেলে দিলে এটার কি, এটা হচ্ছে 10% গলে যাবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম এই উচ্চতা থেকে ফেলে দিছে, তো এই mgh, তাহলে বিভব শক্তি, এই বিভব শক্তিটা আসলে কি 10% বরফ গলে দিবে। আমাদের সম্পূর্ণ বরফ গলাইলে আমরা কি লিখতাম? mlf লিখতাম। যেহেতু 10% গলায় দিছে এই জন্য কি লিখছি? 0.1 লিখছি। 10% মানে কি? 10% মানে 10/100, এই জন্য আর কি। এই জন্য হচ্ছে কত? 0.1। তাহলে এখান থেকে এইচটা বের করে নিবা। সব ভ্যালু তো জানো। এলএফ ইকুয়াল টু কত? এলএফ ইকুয়াল টু হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, আর জি কত? জি হচ্ছে 9.8। মানে সবগুলো ভ্যালু বসালে এইচ এর ভ্যালু পাই যাবা। স্যার আরেকটা। বলো। একটি মোটর গাড়ির টায়ার 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 atm চাপে পাম্প করার সময় টায়ারটি হঠাৎ ফেটে যায়, চূড়ান্ত তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার বলো তো। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 atm বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করার সময় টায়ারটি হঠাৎ ফেটে যায়, হ্যাঁ চূড়ান্ত তাপমাত্রা কত? আচ্ছা, হঠাৎ ফেটে গেলে আমি তোমাদেরকে কি বলছি? হঠাৎ করে বা ইমিডিয়েটলি যদি কোনো কিছু হয় ওটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। তো দেখো এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কি দেওয়া আছে? টি1 টা দেওয়া আছে। টি1 কত? 15 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 288 কেলভিন। আবার P1 ও দেওয়া আছে। P1 কত? 2 atm দেওয়া আছে। এখন দেখো হঠাৎ করে ফেটে গেলে তোমার কি চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে বলছে না? এখন বলো, আমাদের তো শুরুতে 2 atm চাপ ছিল। এখন যদি আমাদের জিনিসটা যদি ফেটে যায়, ফেটে গেলে কি টায়ারটা যদি ফেটে যায়, গ্যাসগুলো কিসে চলে যাবে? বায়ুমণ্ডলে চলে যাবে না, মানে বাতাসে উন্মুক্ত হয়ে যাবে। এখন দেখো বাতাসে উন্মুক্ত হলে এটা কি বাতাসের চাপটা অনুভব করবে না? আর বাতাসের চাপ কত atm? 1 atm। এটা তোমাকে দেওয়া না, এটা তুমি কি করতে হবে? নিজে থেকে জেনে নিতে হবে এটা। ঠিক আছে, বাতাসের চাপটা কত হবে? বাতাসের চাপ যেহেতু টায়ারটা ফেটে গেছে, টায়ারটা ফেটে গেলে টায়ারের চাপ এবং কিসের সমান হবে? বায়ুতে যে চাপ থাকে, আর বায়ুতে নরমাল চাপ কত? 1 atm। তাহলে দেখো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই কত? গামা ইকুয়াল টু কত হবে? T2 T2 P2 P2 to the power 1 মাইনাস গামা টু দি পাওয়ার গামা। গামার ভ্যালু যদি দেওয়া না থাকে, গামার ভ্যালু কত ধরে নিতে হয়? 1.4। 1.4। আর এখানে T1 P1 আর P2 এর মান জানা আছে, এখান থেকে T2 টা বের করে নিবা। যদি বলে তাপমাত্রা কত কমে যাবে? বিয়োগ করে দিবা, একটাতে একটা বিয়োগ করে দিবা। এইটা থেকে এটা? হ্যাঁ, T1 থেকে T2, মানে T2 থেকে T1 টা বিয়োগ করে দিবা। স্যার গামা 1.4 কোথায়? না, গামা যদি গামার ভ্যালু যদি তোমাকে বলে না দেয় তাহলে তুমি স্যার কত? গামার মানটা কোথা থেকে পাইছে? আরে গামার মান যদি তোমাকে বলে না দেয় তাহলে তুমি কত ধরে নিবা? 1.4 ধরে নিবা। বুঝছো? দেওয়া থাকলে ওইটাই হ্যাঁ ইউজ স্যার। করবা, আর যদি দেওয়া না থাকে তাহলে কত ধরবা? 1.4। স্যার একটা। আরো আছে, বলো। একটি জলপ্রপাত হ্যাঁ 900 মিটার উঁচু। 900 মিটার। যদি ধরা হয় পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? হ্যাঁ দেখো, গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়েছে বলছে। হ্যাঁ আচ্ছা, আর কি বের করতে বলছে? তাপমাত্রা পরিবর্তন বের করতে বলছে, তাই তো? হ্যাঁ আচ্ছা 900 মিটার উপরে। আচ্ছা 900 মিটার উপরে তো কোনো গতিশক্তি নেই, কিন্তু সব বিভব শক্তি। কোশ্চেনটা আবার বলতো। একটি জলপ্রপাত 900 মিটার উঁচু। যদি ধরা হয় পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? আচ্ছা তাহলে দেখো আমাদের অর্ধেক তাপে পরিণত হয়েছে, ঠিক আছে। আমাদের সম্পূর্ণটার গতিশক্তি মানে উপরে যেটা বিভব শক্তি ওইটাই তো হচ্ছে তোমার নিচে আমরা গতিশক্তি হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ আলটিমেটলি mgh হচ্ছে, ঠিক আছে। এটার কত? এটা হচ্ছে অর্ধেক। অর্ধেক মানে কত? হাফ ইন্টু mgh তোমার কিসে পরিণত হচ্ছে? তাপে পরিণত হচ্ছে।
এটা কত কত, এটা কত ms ডেল্টা লাগা যায় না, তাহলে এখান থেকে m আর m কাটাকাটি যাবে। এখানে দেখো h এর মান জানা আছে, g এর মান জানা আছে, s এর মানও জানা আছে, এখান থেকে ডেল্টাটা বের করে নিবা। s এর মান কত, s এর মান 4200, h এর মান কত 900 মিটার, g এর মান কত 9.8। এখানে সবগুলো ভ্যালু বসাবা, তারপর অ্যান্সার যেটা পাবো ওইটাই অ্যান্সার। ঠিক আছে, আজকে আর না, ঠিক আছে, আরগুলো হচ্ছে নেক্সট ক্লাসে লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নমস্কার।